হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আগের দিন ফিজিক্সের যে চ্যাপ্টারটা স্টার্ট করেছি তার নাম হচ্ছে গ্র্যাভিটেশন বা বাংলা যেটাকে বলা হয় মহাকর্ষ। আগের দিন আমরা পার্ট 1 পড়েছি এবং অনেক কিছু পড়েছি। আশা করি তোমরা সেগুলো বাড়িতে ভালো করে রিভিশন দিয়েছো। আজকে আমরা পার্ট 2 পড়বো, আর এই পার্ট 2তে চেষ্টা করবো গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেওয়ার আজকে, ঠিক আছে? যদিও দেখো, সত্যি কথা বলতে আরও দুটো ক্লাস পেলে গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা আরও ভালো করে, মানে কোথাও না কোথাও আরও দুটো ক্লাসের প্রয়োজন ছিল, কিন্তু হাতে যেহেতু আমাদের সময় কম আছে, তো তার মানে এটা নয় যে তোমাদের আর অন্য জায়গা থেকে পড়তে হবে। আমি সমস্ত ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে দেবো, সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু হ্যাঁ, আরও দুটো ক্লাস পেলে আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাতে পারতাম, আরও এক্সট্রা কিছু করাতে পারতাম। যাই হোক, পরবর্তীকালে যখন সময় পাবো আমার এক্সট্রা, তখন গ্র্যাভিটেশন চ্যাপ্টার আরও ভালো করে পড়বো, কিন্তু এখানেও সমস্ত ইনফরমেশনের সাথে তোমাদের পড়ানো হচ্ছে, ঠিক আছে? এর বাইরে তোমাদের আর কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই। আজকে আমাদের ক্লাস নাম্বার 60। এর আগের সমস্ত ক্লাস আমাদের প্লেলিস্ট বানানো আছে। যারা নতুন স্টুডেন্ট তাদেরকে বলে রাখছি, আমাদের বায়োলজি কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্সের বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। তো তোমরা পরপর সিকোয়েন্সে সমস্ত ভিডিও, সমস্ত প্লেলিস্ট থেকে পরপর সমস্ত কিছু দেখে যেতে পারো, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, ক্লাস শুরু করার একবার বলি যে অন্যদিন অন্য কথা বলি, আজকে একটু অন্য কথা বলবো যে 1 জুন 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা আছে, কিন্তু আমি বলবো যে একটু দুটো দিন দাঁড়িয়ে যাও। যারা যারা নিতে চাইছিলে, এখন বলবো নিও না। আমাদের দুদিনের মধ্যে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হয়ে যাবে, মানে জুলাই পর্যন্ত আপডেট হয়ে যাবে। দেখো, আগস্ট যারা বলছো না স্যার জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স চাই, তো জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে দেবো যতক্ষণ না জুলাই কমপ্লিট হচ্ছে? জুলাই কমপ্লিট হলে আগস্টের 5-6 তারিখ 7-8 তারিখ করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারি, কিন্তু জুলাই পর্যন্ত দেওয়া পসিবল নয়, কারণ তোমাদের আগস্টের 3 তারিখ থেকে এক্সাম। তো জুন মাস যেটা আপডেট ছিল না, আমি জুন মাসটা আপডেট করে তোমাদের সামনে নিয়ে আসছি। তাই এখন একটু ওয়েট করে যাও, মোটামুটি স্যাটারডে সানডের মধ্যে তোমাদের কাছে আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসবে। একদম 1 জুন 2025 থেকে একদম 1 জুলাই 2026 পর্যন্ত আপডেট করে দেবো, ঠিক আছে? তো যখন আসবে তোমাদের আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে বা আমি টেলিগ্রাম গ্রুপে সমস্ত কিছু জানিয়ে দেবো, ঠিক আছে? তো যারা এটা নিতে চাইছো ওকে, কিন্তু যারা নিতে চাইছো আমার ভিডিওটা যদি দেখো, তাহলে বলবো দুটো দিন ওয়েট করো, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, ওকে? আচ্ছা, আরেকটা কথা, যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চাইছো বা বই চাইছো, পিডিএফ চাইছো, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। গ্রুপ ডির জন্য বলো বা টেকনিশিয়ান, এলপি, জেই, এনটিপিসি, সমস্ত এই বইটার মধ্যে 2026-এর সায়েন্সের আপডেট করা আছে। এটা 2016 থেকে 22-এর চ্যাপ্টার ওয়াইজ বই। তো সমস্ত পিডিএফের প্রাইস এবং বইয়ের প্রাইস নিচে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। প্রিভিয়াস ইয়ার চাইলে এখান থেকে কালেক্ট করতে পারো তোমরা, এবং সায়েন্স ম্যাথামেটিক্স দুটোই আছে, ঠিক আছে? আর যদি নেওয়ার হলে সিম্পল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কিউআর কোড দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, এখান থেকে যোগাযোগ করে নেওয়া হবে। জাস্ট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ওকে? তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে। আমি প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ চলবো এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাতে থাকবো, কারণ তোমরা যতক্ষণ না কোশ্চেন করছো, পরীক্ষায় কীরকমভাবে কোশ্চেন আসছে জানতে পারছো, ততক্ষণ পর্যন্ত যেটাই পড়বে না কেন সেটা তোমরা অ্যাপ্লাই শিখবে না, মানে কীভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? তো আমি এক একটা টপিক পড়াবো আর এক একটা টপিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। দেখো, প্রথমে যেটা আমাদের পড়বো সেটা হচ্ছে মহাকর্ষের অধীনে গতি, মানে মোশন আন্ডার গ্র্যাভিটি কী হয়। দেখো, আমরা আগের দিন পড়লাম যে কোথাও না কোথাও অ্যাক্সিলারেশন, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে অভিকর্ষজ ত্বরণ আমরা জি দিয়ে ডিনোট করি, এবং জি এর মান আমরা পড়লাম 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং কী করে বার করতে হয় সেটাও আমরা জেনেছি। আরে জেনেছি কি জানিনি, ফর্মুলার মাধ্যমে জেনেছি তো। এবং শুধুমাত্র পৃথিবীর নয়, আমরা কী করে চাঁদের, মুনের কী করে গ্র্যাভিটেশন বার করবো সেটাও জেনেছি, ঠিক আছে? কী ফর্মুলা হয়, অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে জিনিসটা আমরা ডিটেলসে পড়েছি। আজকে আমি যদি তোমাদের বলি যে ধরো কোনো একটা বড় মিনার আছে, বা একটা বিশাল বড় একটা গাছ আছে ধরো, বা একটা হাইটের কোনো একটা বাড়ি, ধরো এটা ধরো বাড়ি, একটা 5তলা বিল্ডিং একটা ধরো, ঠিক আছে? তুমি ধরো কোনো একটা বস্তুকে জাস্ট এখানে নিয়ে গেলে, এই জায়গাটা নিয়ে তুমি একটা হাতে একটা লোহার বল নিয়ে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? হাতে একটা লোহার বল নিয়ে দাঁড়িয়ে আছো। কী করলে? সেই বলটাকে না ছেড়ে দিলে, সেই বলটাকে ছেড়ে দিলে বলটা কী হবে? ধীরে 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 নিচে আসতে থাকবে। ধরো আমি তোমাকে এখানে বলে দিলাম যে কোথাও না কোথাও এটার যে দূরত্ব, মানে টোটাল যে ডিস্টেন্স, এটা আমি বললাম চলো 30 মিটার ডিস্টেন্স আছে। কত ডিস্টেন্স আছে? 30 মিটার ডিস্টেন্স আছে। পুরো 5তলা বিল্ডিংটা 30 মিটার ডিস্টেন্স আছে। তো এই 30 মিটার ওই বলটা যাত্রা করছে, পুরো 30 মিটার এলো। কত সেকেন্ডে এলো? আমি বলে দিলাম তোমাদেরকে, চলো 3 সেকেন্ডে এলো। 3 সেকেন্ডে এলো। আমি এখানে তোমাকে জিজ্ঞাসা করলাম, তো বলো এখানে জি এর মান কত, অ্যাক্সিলারেশনের মান কত? এবার তোমরা যদি বলে বসো যে স্যার 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, তা কিন্তু নয়, ঠিক আছে? আবার ধরো আমি ঘুরিয়ে অন্য একটা প্রশ্ন করলাম যে চলো এই সেম একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের উপর থেকে তুমি কিছু একটা উপর দিকে ছুঁড়ে দিলে। যখন তুমি বস্তুটাকে উপর দিকে ছুঁড়ে দিলে, তখন সেক্ষেত্রে জি এর মান কত হবে? বাড়বে না কমবে, কী হবে? আমি তোমাদের বলেছিলাম মনে আছে আগের দিনে, যে জি এর মান আমাদের
পৃথিবীর বাইরে তো বাদই দাও, পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রহ নক্ষত্র যেরকম যেরকম আকর্ষণ বল আছে সেই অনুযায়ী আমাদের জি এর মানটা ডিপেন্ড করছে। জি এর মানটা সব জায়গায় সমান নয়, কিন্তু আমাদের পৃথিবীর মধ্যেও কোথাও না কোথাও জি এর মান সর্বত্র সমান নয়। আমরা দেখেছিলাম যদি আমরা ডেপথে চলে যাই জি এর মান কমে যাবে, যদি আমরা খুব হাইটে চলে যাই জি এর মান কমে যাবে, হ্যাঁ। তারপরে যদি মেরু অঞ্চলে চলে যায় জি এর মান বেড়ে যাবে। তো বিভিন্ন বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন রকম। তো এটা কিন্তু কেউ ভাববে না যে আমাদের জি এর মান সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার আমি উপর থেকে কোনো একটা বস্তুকে নিচে ফেলে দিচ্ছি, উপর থেকে নিচে ফেলে দিচ্ছি, তো আমি সমস্ত কিছু বলে দিলাম ডিস্টেন্স কত, কত সেকেন্ডে পড়ছে, আর তোমরা বলে দিলে জি এর মান কত স্যার 9.8 মিটার। অ্যাকচুয়ালি তা নয়, এখানে জি এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? চলো এই বিষয়টাই তোমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি জি এর মান হয় কীভাবে, মানে জি এর মানটা নির্ণয় করে কীভাবে। দেখো দেখো আমি যদি তোমাদের বলি সিম্পল একটা জিনিস মনে রাখো, বেশি হিচিকিচিতে যেও না। যদি ধরো এই একটা বিল্ডিং আছে, একটা 5 তলা 10 তলা বিশাল বড় বিল্ডিং আছে, ঠিক আছে। তুমি কি করলে জাস্ট আচ্ছা তার আগে আরেকটা কনসেপ্ট তোমাদের বলে রাখি। ধরো তুমি একটা বলকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, তুমি একজন ব্যক্তি হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছো। এই বলটা কি করলে তুমি প্রচণ্ড স্পিডে ওপর দিকে ছুড়লে, প্রচণ্ড স্পিডে, ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি ওপর দিকে ছুঁড়ে দিলে, ঠিক আছে স্যার ছুঁড়ে দিলাম। কি হবে, এই বলটা ওপরে উঠতে 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 একটা টাইমে কি হয়ে যাবে, একটা টাইমে এর বেগ হয়ে যাবে শূন্য। এর বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এর বেগ আর কিছু থাকবে না, ঠিক আছে। 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি ছুঁড়েছিলে, তো আমি এটাকে বলতে পারি এটা তোমার প্রাথমিক বেগ। আর যেখানে বেগ, এবার একটা টাইমে বেগটা দেখো যখন উপর দিকে উঠতে থাকে না, আচ্ছা কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে কেন বলো, তোমরা বলবে স্যার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অভিকর্ষ ত্বরণের জন্য, মহাকর্ষ টানের জন্য নিচে পড়ে। ঠিক সেই রকমই যখন একটা বস্তু উপরে উঠছে তাকে একটা সময় থেমে যেতে হবে। তার পিছনে কারণ কি, কারণ কোথাও না কোথাও পিছন দিকে আর একটা বল কাজ করছে, যেটা হচ্ছে আর একটা ত্বরণ কাজ করছে, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা কিনা তার নিচের দিকে টানছে কমানো। তো কী হবে না, একটা টাইমের পর গিয়ে এই বেগটা হয়ে যাবে পুরো শূন্য। তাহলে বলতে পারি এটা আমার অন্তিম বেগ। এটাকে আমি ভি দিয়ে ডিনোট করতে পারি যে স্যার আমি যদি ওপর দিকে কোনো বস্তুকে ছুড়ি তাহলে আমার ভি হয়ে যাবে 0 একটা টাইমের পরে। মানে কোথাও না কোথাও ধরো তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে ছড়লে, এখানে হয়ে গেল 18, এখানে হয়ে গেল 17, এখানে হয়ে গেল 16, এখানে হয়ে গেল 15, এখানে হয়ে গেল 14, এখানে হয়ে গেল 13, এইভাবে ধীরে 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 কমতে থাকবে। মনে রাখবে যত উপর দিকে যাবে তত তোমার বেগটা কমতে থাকবে। বোঝা গেল? ঠিক আছে স্যার, এটুকু কনসেপ্ট হলো। এবার ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আরে এখানে চলে গেছো, পুরো একদম টাওয়ারের ওপরে চলে গেছো। এখান থেকে তুমি কি করলে, একটা বলকে জাস্ট ছেড়ে দিলে। একটা লোহার বল নিলে বা যে কোনো একটা লোহার বল পড়তে মানে বোঝানো ভালো হবে আর কি, ফিল করতে পারবে। এই যে লোহার বলটা, সেই লোহার বলটা তুমি কি করলে, ছেড়ে দিলে। কি হবে, ধীরে 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 নিচের দিকে আসতে থাকবে। হ্যাঁ, মনে রাখবে যখন কোনো পতনশীল বস্তু যখন ওপর থেকে নিচের দিকে পড়ে, মনে রাখবে যে এর বেগ বাড়তে থাকে, সাপোজ ধরো যখন তুমি ছাড়লে এই জায়গায় এসে এটার বেগ ছিল সাপোজ ধরো 5 মিটার পার সেকেন্ড, তারপরে হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড, তারপরে হয়ে গেল 7 মিটার পার সেকেন্ড। তো আলটিমেট যখন আমার একদম নিচের জায়গায় চলে আসবে না, এই বেগ সব থেকে উপরে থাকবে। ধরো এটার বেগ হয়ে গেল সাপোজ বলছি 20 মিটার পার সেকেন্ড। এইটুকু পার্থক্য বোঝা গেছে যে যত উপর দিকে আমি একটা বস্তুকে ছুড়ে দিলাম, একটা টাইমের পরে কি হয়ে যাবে, সেটা শূন্য হয়ে যাবে, কারণ বেগ ক্রমশ কমতে থাকছে। আর যখন আমি কোনো পতনশীল মানে কোনো একটা বস্তুকে নিয়ে আমি ছেড়ে দিলাম, যত নিচের দিকে নামতে থাকবে আমার বেগ বাড়তে থাকবে, কন্টিনিউ বাড়তে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। এবার একটা কনসেপ্ট এখানে জেনে রাখো, যখন আমি এই নিচের দিকে কোনো বস্তুকে ফেলবো তখন আমার স্পিড বাড়বে। তার মানে কি, অভিকর্ষজ ত্বরণ এখানে অনেক লেভেলের, মানে তাকে পুরো নিচের দিকে টানছে, পুরো কেন্দ্রের দিকে টানছে। অভিকর্ষজ ত্বরণ এখানে সব থেকে বেশি, তাই আমি এখানে জি কে নেবো পজিটিভ। কী নেবো, অভিকর্ষজ ত্বরণকে নেবো পজিটিভ। ক্লিয়ার? যখন আমি ওপর দিকে কোনো বস্তুকে ছুড়বো তখন আমার জি হবে নেগেটিভ। কেন? কারণ ধীরে 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 মান কমতে থাকছে। আরে ওপর দিকে যাচ্ছে মানে কি, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে, সেই জন্য এটা কি হয়ে যাবে, নেগেটিভ, যখন আমি ওপর দিকে ছুড়বো। ব্যাস, এই দুটো কনসেপ্ট এখানে জেনে রাখো। ঠিক আছে স্যার, এই দুটো কনসেপ্ট তো ক্লিয়ার। আর এখানে আগের ক্লাসে নয়, আমরা যখন মোশন পড়েছিলাম, যে 3টে ফর্মুলা আমরা পড়েছিলাম, সেই 3টে ফর্মুলা এখানে কাজে লাগবে। স্যার কী ফর্মুলা, আরেকবার মনে করি দিই। ভি সমান ইউ প্লাস এটি, আরে মনে আছে, রিভিশন দিয়েছো বাড়িতে। এস সমান কি বলো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে ফর্মুলা। আর একটা বলেছিলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে 3টে ফর্মুলা, এই 3টে ফর্মুলা এখানে কাজে লাগবে।
আর শুধু এই কনসেপ্টটা মাথায় রাখো, উপর দিকে যদি কোনো বস্তুকে ছুড়ে দিই তাহলে হবে নেগেটিভ, আর যখন উপর থেকে নিচের দিকে কোনো বস্তুকে ফেলে দেবো সেটা জি এর মান হবে পজিটিভ, কারণ অভিকর্ষজ ত্বরণের দিকে পড়ছে, অভিকর্ষ ত্বরণ তো ওই দিকেই, নিচের দিকে অভিকর্ষ ত্বরণ টানছে, তো ওই দিকে যখন পড়ছে তখন ওটা কী যাবে, পজিটিভ হয়ে যাবে। বলো এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, কোনো জায়গায় যদি দেখো যে ফ্রিলি ফলিং অবজেক্ট, মুক্তভাবে পড়ন্ত বস্তু, মানে কি, যখন কোনো একটা বস্তু উপর থেকে সিম্পল নিচে পড়ছে, তখন দেখো এখানে কি হচ্ছিল, মানে এই ক্ষেত্রে বলছি, এর ক্ষেত্রে যখন আমি একটা বস্তুকে ছুঁড়ছিলাম উপরের দিকে, আমি তখন বললাম কি প্রাথমিক বেগ আমার ইউ 20 মিটার পার সেকেন্ড, আমি এই বেগে ছুঁড়েছিলাম, আলটিমেট আমার গিয়ে পড়ে কী হয়ে গেল, ওটা শূন্য হয়ে গেল, একটা জায়গায় যাওয়ার পরে শূন্য হয়ে গেল। ঠিক আছে, মানে এখান থেকে আবার বস্তুটা ব্যাক করে নিচে আসবে, শূন্য হয়ে যাওয়া মানে আবার ব্যাক করে নিচে আসবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে বলছি, এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমি বস্তুটাকে ফেলছি সেই মুহূর্তে আমার প্রাথমিক বেগ হচ্ছে শূন্য, আর যখন বস্তুটা আলটিমেট নিচের দিকে নামতে কি স্পিড বাড়তে তার বেগ কন্টিনিউ বাড়ছে এবং নিচে এখানে পড়ার আগে তার স্পিড সব থেকে বেশি হবে, তাহলে এখানে এই ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে বলছি এখানে কিন্তু ভি জিরো হবে না, এখানে ইউ জিরো, এখানে যেমন ভি জিরো হচ্ছিল, অন্তিম বেগ জিরো হচ্ছিল, এখানে প্রাথমিক বেগটা জিরো, কিন্তু যত নিচের দিকে আসবে স্পিড বাড়তে থাকবে। বলো এইটুকু বোঝা গেছে? বাস, আর কিছু বুঝতে হবে না, শুধু এইটুকু বোঝো। আমি কোশ্চেন দিচ্ছি, যদি করতে পারো জানবে তোমরা বুঝেছো, আর যদি না করতে পারো জানবে বোঝোনি। চলো কোশ্চেন দেখো, কীরকম কোশ্চেন আছে দেখো। আচ্ছা, তার আগে এই জিনিসগুলো একটু পড়ে নেবে তোমরা, যেগুলো বললাম সেগুলো আছে, আমি রিপিট করছি না। মুক্তভাবে পড়ন্ত বস্তু, ফ্রিলি ফলিং অবজেক্ট, উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, উপর দিকে যখন ছোড়া হয়, ধ্রুবক ত্বরণ, অভিকর্ষণ, নিচে সবসময় একটা ধ্রুবক ত্বরণ কাজ করে, যার ফলে উপরের দিকে যাওয়ার সময় প্রতি সেকেন্ডে জি কমতে থাকে আর নিচে পড়ার সময় প্রতি সেকেন্ডে জি বাড়তে থাকে। সিম্পল ব্যাপার, এটা তোমরা পড়ে নেবে। অ্যাকচুয়াল যেভাবে পরীক্ষায় কোশ্চেন আসে সেই কোশ্চেন দেখো তোমরা। চলো বলো, এই কোশ্চেনটা আনসার করো। একটা পাথর অবাধে নিচে পড়ছে, 2 সেকেন্ড সময়ে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, অভিকর্ষ ত্বরণের মান কত? দেখো আমি তো আগের দিন তোমাদের বলেছি যে অ্যাক্সিলারেশন এটাই তো অ্যাকচুয়ালি জি, অ্যাক্সিলারেশন এটাকে স্পেশাল নাম দিয়েছে যেহেতু অভিকর্ষ ত্বরণ, তাই জি নাম দিয়েছে। ঠিক আছে, তো ত্বরণ যদি বলে মানে ঘাবড়ে যেও না, কি অভিকর্ষ ত্বরণ তাই বলো 2 সেকেন্ডে 20 মিটার নিচে পড়ছে, তো অভিকর্ষ ত্বরণের মান কত? আমি এখানে কী ফর্মুলা ইউজ করবো? আরে কিসের মান জানতে চেয়েছে বলো? ত্বরণের মান জানতে চেয়েছে। তো আবার এখানে দেখো কী দিয়ে দিয়েছে, আমার এস দিয়ে দিয়েছে এবং টি দিয়ে। দেখো আগের ক্লাসগুলো যদি রিভিশন না করো তাহলে আমার কিচ্ছু করার নেই, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। যদি আগের ক্লাসগুলো রিভিশন করে থাকো, প্রপারলি পড়ে থাকো, তাহলে এই ক্লাসটা তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আর আজকে সত্যি কথা বলতে অনেকগুলো টপিক আছে, একটু মাথা লাগাবে, ব্রেন লাগাবে, মানে একদমই কিছু করবো না, চুপ করে বসে থাকবো বলে হবে না, নাহলে কিন্তু টপিকগুলো তোমাদের মিস চলে যাবে। ঠিক আছে, আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে করতে থাকো। দেখো গ্রুপ ডি 2025 আসার প্রশ্ন এটা। ঠিক আছে, দেখো আমার এখানে দুটো জিনিস দেওয়া আছে, এস দেওয়া আছে, টি দেওয়া আছে, আমাকে জি বার করতে হবে। তো আমি কী ফর্মুলা ইউজ করবো? আমি এই ফর্মুলাটা ইউজ করি, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা ইউজ করবো এখানে। চলো এই ফর্মুলাটা ইউজ করে আমি এখানে ভি এর মান কত? দেখো একটা পাথর নিচে পড়ছে, মানে ধরো এই একটা বিল্ডিং আছে, তো তুমি কি করেছো, এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে পাথরটাকে না তুমি ফেলছো, তাহলে এই স্টার্টিং পয়েন্টে ইউ কত বলো? স্টার্টিং পয়েন্টে ইউ কত? নিচে পড়ছে, স্টার্টিং পয়েন্টে ইউ কত বলো? আচ্ছা একটা কথা বলো, আমি যে ফর্মুলাটা লিখেছি এটা কি সঠিক লিখেছি? কারণ কোথাও না কোথাও এখানে সময়ের ব্যাপার রয়েছে, এখানে তোমরা সময় কোথাও দেখতে পাচ্ছ, তো আমার এই ফর্মুলাটাই তো অ্যাকচুয়ালি হবে না, এই ফর্মুলাটা আমি লিখতে পারি না। আমার যে 3টে ফর্মুলা ছিল তার মধ্যে কোথাও না কোথাও এই ফর্মুলাটা হবে কিনা আমাকে বলো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বলো এই ফর্মুলাটা হবে কিনা? এবার বলো আমাকে এস সরণ এখানে কত দেওয়া আছে? স্যার 20 মিটার সরণ দেওয়া আছে, আমি সিম্পল 20 বসিয়ে দিলাম। এখানে ইউ প্রাথমিক বেগ কত? আরে প্রাথমিক বেগ এখানে শূন্য, কারণ স্টার্টিংয়ে তো কোনো বেগই নেই। যদি ইউ শূন্য হয় তাহলে ইউকে টি দিয়ে আমার গুণ করার প্রয়োজনই নেই, কারণ আমার গুণ হলে এটা শূন্যই হবে, আলটিমেট কী হবে? শূন্যই হবে, কারণ ইউ শূন্য, তো আমি এটা লেখারই প্রয়োজন নেই। আরে বোঝা গেল, ইউ শূন্য, তো শূন্যকে টি দিয়ে গুণ করবো, টি কত আছে? 2 আছে, তো আমার গুণ করার প্রয়োজন কি? 0ই তো আসবে। এখানে শুধু আমি কী লিখবো? হাফ এটি স্কোয়ার। এখানে এ কত? আরে এটাই তো বার করতে হবে, অভিকর্ষজ ত্বরণ এটাই তো বার করতে হবে। তো এর জায়গায় তুমি এ লিখতে পারো, জি লিখতে পারো, যেটা তোমার সুবিধা সেটা লিখতে পারো, কারণ এখানে এইটা বার করতে হবে, এটাই তো ত্বরণ, অ্যাক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা টি কত? টি হচ্ছে স্যার 2, মানে 2 স্কোয়ার 4, তো আমি বলতে পারি 2 2 4, 2 10 20, তো এর মান কত বেরোলো? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরে এটাই তো জি এর মান, এবার বলবে স্যার এটা নেগেটিভ না পজিটিভ? আমি এখানে কী নেবো? এটাকে কী নেবো? স্যার নিচের দিকে পড়ছে, পজিটিভ, তাই আমার সাইন চেঞ্জ করার প্রয়োজন নেই, আমি সিম্পল ডি অ্যান্সার করতে পারবো কি পারবো না বলো? আরে কোশ্চেন করে আসতে পারবে কি পারবে না? কোনো রকম কোনো
এক্সট্রা কোনো সাইন কনভেনশনে যেও না, শুধু এইটুকুই মনে রাখবে, যদি নিচের দিকে পড়ে জি অলওয়েজ প্লাস হবে, আর যদি ওপর দিকে উঠে তাহলে জি অলওয়েজ মাইনাস হবে। বাস এইটুকু কনসেপ্ট শুধু জেনে রাখো, আর কিছু জানতে হবে না। ঠিক আছে, চলো দেখো এই কনসেপ্ট নিয়ে তোমরা নেক্সট কোশ্চেন করার চেষ্টা করো। নেক্সট দেখো, আচ্ছা আমি আগের দিনে না আমি তোমাদের দেখাবো একটা জিনিস ভুল হয়ে গেছে, যেখানে আমি তোমাদের ভরবেগ সংরক্ষণ সূত্র পড়াচ্ছিলাম না, একটা স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে, তো আমি দেখলাম, তাকে বললাম যে এক্সট্রিমলি সরি, ওটা আমার ভুল হয়েছে। মানে বন্দুকের যেখানে গতিবেগ দেখানো হচ্ছে, বন্দুক আর বুলেটের যেখানে ভরবেগ সংরক্ষণ সূত্র, আরে আগের ক্লাসের কথা বলছি, সেখানে আমি না মাইনাস করে দিয়েছি একটাতে, এমভি আর এমভি, এখানে না মাইনাস করে প্লাস হবে ওটা। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, ওটা ভুল হয়ে গেছিলো আমার, আমি তোমাদের দেখি তো ওই জায়গাটা। চলো বলো এই অ্যান্সারটা বলো। বলছে 20 কেজি ভরের একটা ব্লক 200 মিটার উঁচু একটা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। বাবা, এটি কী বেগে মাটিতে আঘাত করবে বলো? তুমি কি করেছো, একটা বিশাল বড় জায়গা আছে, ঠিক আছে, ছাদ আছে, এই ছাদ থেকে কি করেছো, নিচে ফেলে দিয়েছো। কি না 20 কেজি ভরের, আচ্ছা ভর বলে দিয়েছে 20 কেজি, আর কত উঁচু বলেছে এটা বলেছে 200 মিটার, 200 মিটার উঁচু বলেছে, 200 মিটার উঁচু বলেছে। ঠিক আছে, কী বেগে মাটিতে আঘাত করবে, জি এর মান এখানে বলে দিয়েছে। এই 200 মিটার যেটা বলেছে সেটা আমার কি বলেছে না এস এর মান বলে দিয়েছে, আর এটা 20 কেজি বলে দিয়েছে, মানে 20 কেজি কী বলে দিয়েছে বলো? বস্তুর ভর বলে দিয়েছে। আচ্ছা এক মিনিট, অপশানটা না একটু ভুল আছে, হ্যাঁ, মানে এটা 20√10 হবে, আমি ডি অপশানটাকে কেটে ঠিক করে দিচ্ছি। ডি অপশানটা ধরো 20√10 মিটার পার সেকেন্ড, আমি এটা কেটে ঠিক করলাম, মানে ভেবো না যে এটি অ্যান্সার হবে। ঠিক আছে, করে ক্যালকুলেশন করে দেখো তোমরা। দেখো আমি যদি এখানে ফর্মুলা ইউজ করি, স্যার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, কী করে বুঝলাম? কারণ কোথাও না কোথাও আমার এস এর মান এখানে দিয়ে দিয়েছে 200, কোথাও না কোথাও আমাকে এ এর মান দিয়ে দিয়েছে, যে এ অ্যাক্সিলারেশন অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর বলো তো ইউ কী হবে? স্যার ওপর থেকে যখনই কোনো বস্তুকে আমি ফেলছি ইউ সবসময় জিরো হবে। ঠিক আছে, আমাকে কি বার করতে বলেছে, কি বেগে মাটিতে আঘাত করবে, এই মাটিতে পড়ার আগে কি বেগে আঘাত করবে, মানে আমাকে অন্তিম বেগটা জানতে চেয়েছে, মানে ভি এর মান জানতে চেয়েছে। ঠিক আছে স্যার, আমি এখানে ইউ জিরো, তোমার জিরো এখানে কিছু লেখারই দরকার নেই, জিরো ছেড়ে দাও। 2, আচ্ছা এবার বলো, আমি এ তো অ্যাক্সিলারেশন কী নেবো, প্লাস না মাইনাস? স্যার ওপর থেকে নিচে পড়ছে তো অলওয়েজ প্লাস নেবো, তো প্লাস মানে কি লেখার প্রয়োজন নেই, প্লাস মাইনাস আমি প্লাসই নিলাম, আমি লিখেও দেখিয়ে দিচ্ছি। চলো এখানে 10 বলে কত বলে দিয়েছে, এটা 10 বলে দিয়েছে। আরে জি এর মানটা কত বলে দিয়েছে, 10, ওটাই তো আমার এর মান, ওটাই তো অভিকর্ষ ত্বরণের মান। আর এস কত বলে দিয়েছে, স্যার এস বলে দিয়েছে 200। তো দেখো ভি স্কোয়ার সমান কী হয়ে যাবে। আচ্ছা আরেকটা ব্যাপার, এখানে একটা জিনিস ভুল করবে না, আচ্ছা প্লাসের দরকার নেই না, তো একই ব্যাপার আছে, 2as এটা কিন্তু একসাথে রয়েছে কিন্তু, হ্যাঁ 2as কিন্তু একসাথে রয়েছে, মানে আমি বলতে চাইছি কোথাও না কোথাও এটা পুরোটা একসঙ্গে রয়েছে। তো আমি গুণ করি 10 দুগুণে 20, 20 ইন্টু 200, দেখো কী করে বার করবো, দেখো 20 ইন্টু 200 মানে কত বলো, 20 ইন্টু 200 মানে 4000। ঠিক আছে, এবার আমার ভি সমান কী হয়ে যাবে, 4000 হয়ে যাবে, তো রুট চলে আসবে এদিকে। তো আমি 4000টাকে এভাবে ভাঙতে পারি কি না বলো, 4000টাকে আমি এভাবে ভাঙতে পারি যে 10 ইন্টু 400 ভাঙতে পারি। হ্যাঁ স্যার, এই 400 যদি রুটের বাইরে আসে কত হবে, স্যার 20 হবে, আর এটাকে রুটের ভেতরে রেখে দাও, মানে 20√10 ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিকই আন্দাজ করেছিল, এটাই অ্যান্সার 20√10 মিটার পার সেকেন্ড। ও এটাই অন্তিম বেগ। এখানে কোনো ভরের ক্ষেত্রে কোনো কিছু এফেক্ট ফেললো কি? আরে বস্তুর ভরের কোনো এফেক্ট ফেললো এখানে? স্যার কোনো এফেক্টই ফেললো না, ভরের উপর কোনো এফেক্টই পড়বে না। আমাকে কী কী এফেক্ট পড়বে না, এটা কতটা হাইট আছে, আমার অভিকর্ষ ত্বরণের মান কি আছে এটা এফেক্ট পড়বে, আমার প্রাথমিক বেগ কী আছে এটা এফেক্ট পড়বে। কোথাও না কোথাও ভরের কোনো রকম কোনো এফেক্টই পড়বে না, এটা তোমাদেরকে জাস্ট বিভ্রান্ত করার জন্য দিয়েছে, আর কিছু দেয়নি। তাহলে অ্যান্সার হয়ে গেল ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো গ্রেড টেকনিশিয়ান গ্রেড 3 2026 আসা প্রশ্ন, করতে পারছো কি পারছো না? ঠিক আছে, কনফিডেন্স রাখো, ভয় পাবে না। চলো নেক্সট কোশ্চেন করো, একদম ভয় পাবে না, হয়তো বুঝতে একটু টাইম লাগতে পারে, 2বার 3বার দেখলে তোমরা এমনি বুঝতে পারবে, তোমরা এতটা বোকা নয়। ঠিক আছে, এমনি বুঝতে পারবে তোমরা, কনফিডেন্স রাখো। চলো বলো নেক্সট প্রশ্ন বলো, প্রদত্ত বিবৃতিগুলো পড়ুন এবং সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। বলছে যখন একটা বল উলম্বভাবে উপরের দিকে ছোড়া হয় তখন জি এর হার হ্রাস পায়। অবশ্যই হ্রাস পায় স্যার, যত আমি উপর দিকে উঠতে থাকবো আমার জি কী হতে থাকবে, জি কমতে থাকবে। তো এটা তো একদম সঠিক। বলটি উপরের দিকে যাওয়ার সময় অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করে। আরে অভিকর্ষ ত্বরণ তো সবসময় নিচের দিকে কাজ করে, তো এটা একদম সঠিক। তোমার দুটোই সঠিক, তো আমি বলতে পারি না ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো গ্রুপ ডি 2026 আসা প্রশ্ন, পারবে না করতে পরীক্ষাতে, তো ফালতু ভয় কেন পারছো? চলো নেক্সট কোশ্চেন দেখো।
ভয় থেকে মুক্তির একটাই উপায়, কনফিডেন্স পাওয়ার একটাই উপায়, পড়তে হবে, জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? কোনো মোটিভেশন ভিডিও দেখে তোমাদের ভয় কাটবে না, এটুকু তোমরা লিখে নাও। 1 কেজি ভরের একটা ব্লক 20 মিটার উঁচু একটা ইমারতের ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। জমি থেকে আঘাতের সময় মানে জমিতে আঘাতের সময় আর কি ব্লকটার মানে বেগ কত, মানে অন্তিম বেগ জানতে চেয়েছে, অন্তিম বেগ। চলো ধরো এই একটা মিনার আছে, এই একটা বিশাল বড় একটা ছাদ আছে, হ্যাঁ ছাদ আছে, 1 কেজি ভরেটা ব্লক 20 মিটার উঁচুটা ইমারতের ছাদ, মানে এটার হাইট বলে দিয়েছে কোথাও না কোথাও 20 মিটার, হ্যাঁ কি না বলো? আরে 1 কেজির কোনো কি ভ্যালু আছে না, আমার ভরের কোনো এফেক্টই পড়বে না, 20 মিটার হাইট আছে, ছাদ থেকে নিচে ফেলানো, জমি থেকে আঘাতের সময় ব্লকটি বেগ কত হবে, জি এর মান বলে দিয়েছে। তো আমার সেম ফর্মুলা ইউজ করবো, স্যার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, মান বসাও, আমাকে ভি এর মান এখানে বার করতে হবে। আচ্ছা ইউ এর মান কত, আমি উপর থেকে ফেলছি যখন ইউ 0, তো এটা আমার 0 হয়ে গেল, বাদ দিয়ে দাও। আচ্ছা উপর থেকে ফেলছি মানে অ্যাক্সেলারেশন কী হবে স্যার, প্লাসই হবে, ম্যাক্সিমাম প্লাসই হয়, ম্যাক্সিমাম প্লাসই হয়। তো বলো এ কী হয়ে যাবে, এর মান দিয়ে দিয়েছে 10 দিয়ে দিয়েছে, তো সিম্পল 10 বসিয়ে দাও। আর এস কত দিয়ে দিয়েছে, এস হচ্ছে 20 মিটার, তো 20 মিটার করে দাও। তাহলে ভি স্কোয়ার সমান কত হয়ে গেল, 10 2 20 20 400। তাহলে ভি এর মান কত হয়ে যাবে, √400, আর √400 মানে আমরা কি জানি 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। দেখো কোশ্চেন বানছে কিনা, আরে আনসার কই, ও হো এখানে এ অপশানটা আসেনি, 20 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল রাইট আনসার। দেখো গ্রুপ ডি 2025-এ আসা কোশ্চেন বানছে না বলো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1 কেজি ভরের একটা গুটকা মিন্স মানে কাঠের ব্লক বলতে চেয়েছে, হ্যাঁ মানে ব্লক টাইপের, কাঠের ব্লক টাইপের। আরে খাটের নিচে দেখেছো আগেকার দিনে কি করা হতো, কাঠের নিচে গুটকা দেওয়া হতো না, গুটকা মানে কাঠের টুকরো, ধরো একটা ব্লক টাইপের, মানে ঘনাকাকার একটা ব্লক বলতে পারো, ঠিক আছে? তো একটা মানে কাঠের জিনিস, একটা গুটকা এক্স মিটার উঁচু একটা ইমারতের ছাদ থেকে নিচে ফেলা হলো। যদি গুটকাটি 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে আঘাত করে, তবে এক্সের মান কত, এক্স মিটার উঁচু একটা ইমারতের ছাদ থেকে ফেলা হয়েছে, বুঝবে? ধরো এই একটা ইমারত, ঠিক আছে, এক্স মিটার উঁচু, আমি এটা জানি না, আমাকে বলেনি, এটা বলে দিচ্ছে এক্স মিটার উঁচু, ঠিক আছে? গুটকাটি 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে আঘাত করে, মানে অন্তিম বেগ বলে দিয়েছে আমার এখানে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? অন্তিম বেগ বলে দিয়েছে। তো বলছে এক্স এর মান কত, মানে কোথাও না কোথাও এস এর মান জানতে চেয়েছে আমার কাছে, এস এর মান জানতে চেয়েছে। সেম ফর্মুলা ইউজ করো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এখানে ভি এর মান স্যার বলে দিয়েছে, তো ভি এর মান বলে দিয়েছে 20 মিটার স্কোয়ার 20 স্কোয়ার, ইউ এখানে 0, ইউ অলওয়েজ 0, তাহলে এখানে 2, এ কী হবে স্যার নিচের দিকে নামছে, তো এ তো পজিটিভই হবে, এ এর মান কত বলে দিয়েছে 10 বলে দিয়েছে। আর এস কত বলে দিয়েছে স্যার, এস আমাকে বার করতে হবে, এক্স বলে দিয়েছে। তো দেখো এখানে কত হচ্ছে 10 2 20, তো 20 ইন্টু, দেখো এদিকে আমি দেখো ক্যালকুলেশন মুখে হয়ে যাবে 20 আনসার, ঠিক আছে? কী করে পেলাম দেখো, 20 স্কোয়ার মানে কত বলো, 20 ইন্টু 20, আমি তোমাদের ক্যালকুলেশনটা শেখাচ্ছি। আর এখানে ধরো 10 2 20, তো আমি একটা 20 সঙ্গে একটা 20 ক্যান্সেল করে দিচ্ছি, তো এক্স সমান কত পড়ে রইলো আমার কাছে, 20 পড়ে রইলো, তো 20 মিটার হয়ে যাবে রাইট আনসার। দেখো গ্রুপ ডি 2025 আসা প্রশ্ন, এটা কী টাফ কোশ্চেন আছে, ফালতু ভয় পেয়ে যাও, শুধু মুখস্থ রাখো, এই ফর্মুলাগুলোকে মনে রাখো, দেখো এই ফর্মুলাগুলো কোথা থেকে এসছে তোমাদের বোঝানো যায়, কিন্তু দরকার নেই এত কিছু মাথায় রাখার দরকার নেই, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলে কাজ হয়ে যাবে। নিউটন সাহেব এত কষ্ট করে ফর্মুলা দিয়ে গেছে আমাদের, ফালতু আছে এটাকে নিয়ে দরকার নেই কিছু করা, ঠিক আছে? তো ওই ফর্মুলাগুলোকে খুব ভালো করে মনে রাখবে, তার সঙ্গে এই কনসেপ্ট মনে রাখবে, তোমাদের এমনি কোশ্চেন পাবে, ঠিক আছে? চলো এই কোশ্চেনটা করে দেখাও, একটা বস্তুকে সোজা উপর থেকে ফেলে দিয়েছে, 20 মিটার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো, এটি 20 মিটার সোজা, ও আচ্ছা উপর দিকে ছুঁড়েছে, ফেলেছে নয় ছুঁড়েছে হবে, ছোড়া হলো, উপর দিকে ছোড়া হয়েছে, একটা বস্তুকে ওপরে সোজা ছোড়া হয়েছে, ঠিক আছে? মানে ধরো একটা আছে, ঠিক আছে, একটা বস্তুকে কি করেছে ওপর দিকে ছুঁড়ে দিয়েছো, ঠিক আছে? 20 মিটার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, মানে এই যে হাইটটায় পৌঁছেছে, ধরো এই হাইটটা হচ্ছে 20 মিটার, মানে এমনভাবে ছুঁড়েছো, এটা 20 মিটার পর্যন্ত গেছে, ঠিক আছে? 20 মিটার পর্যন্ত গেছে। আচ্ছা একটা জিনিস আমাকে বলো, এই 20 মিটার উচ্চতা পৌঁছে যে লাস্ট 20 মিটার পর্যন্ত আমার গেছে, আমি বলছি আমার অন্তিম বেগ কোনটা আর প্রাথমিক বেগ কোনটা, এটুকু আমাকে বলে দাও। বলো স্যার প্রাথমিক বেগ এখানে বলেনি, এখানে জানতে চেয়েছে প্রাথমিক বেগ কত ছিল, তোমাকে ইউ বার করতে হবে, একটা বেগ নিয়ে ছুড়েছে। আর ভি কত হবে, ভি স্যার ভি তো 0 হয়ে যাবে, কারণ কোথাও না কোথাও এটা উপরে উঠতে 20 মিটার পর্যন্ত যাওয়ার পরে নিশ্চয়ই এখানে বেগ কী হয়ে গেছে, একদম অন্তিম পয়েন্টে কী হয়ে গেছে, ভি 0 হয়ে গেছে, ঠিক কি না? তাহলে প্রাথমিক বেগ কত ছিল, দেখো ফর্মুলা আমি সেম ইউজ করব, কি ফর্মুলা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবার দেখো ভি এখানে 0, ঠিক আছে স্যার, ইউ কত স্যার, ইউটা আমাকে বার করতে দিয়েছে,
2। আরে এর মান কত স্যার? এর মান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এটা ওপর দিকে ছুটেছে, আর ওপর দিকে ছুটলে কি হয়ে যাবে? জি মাইনাস হয়ে যাবে, জি মাইনাস হয়ে যাবে। তো আমি বলবো এই 10টা হচ্ছে -10, এটা হচ্ছে -10। আর এদিকে জায়গা নেই, আর আমি এদিকে লিখছি একটু, ভি হচ্ছে 0, ইউ ইউ তোমাকে বার করতে দিয়েছে 2 ইন্টু এটা হচ্ছে -10, আর এস কত বলে দিয়েছে? এস বলে দিয়েছে 20 মিটার, মানে 20 মিটার পর্যন্ত উঠেছে। ঠিক আছে, এটা কিন্তু 2as, এটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবে না। ঠিক আছে, দেখো আমার কি বেরোলো, আমি যদি ইউটাকে এদিকে রাখি আর এটাকে নিয়ে চলে যাই এদিকে, দেখো আলটিমেট আমার, দেখো এদিকে 0 আছে, এখানে ইউ স্কোয়ার সমান কী বেরোলো বলো? 10 2 20, 20 20 400, তো কোথাও না কোথাও এটা -400 না, এটা -400। তো আমি লিখতে পারি যে, দেখো প্লাসে মাইনাস তো মাইনাস, তো আমি যদি 400টাকে এদিকে নিয়ে চলে আসি, আমি বলতে চাইছি যে আমি লিখতে পারি ইউ স্কোয়ার সমান 400 লিখতে পারি কি পারি না বলো? ইউ স্কোয়ার সমান 400 লিখতে পারি কি পারি না? কারণ এইটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে না, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো ইউ স্কোয়ার সমান 400 দেওয়া, ইউ সমান কত হবে না স্যার? 400 বর্গমূল করে দিলে বেরিয়ে যাবে, মানে 20 মিটার পার সেকেন্ড। তো বলতে পারি আমি বি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার হবে। বলো কী দিক্কত আছে, কী সমস্যা আছে? আমি শুধু সাইন এইটুকু মনে রেখেছি স্যার ওপর দিকে উঠছে, জি অলওয়েজ নেগেটিভ হবে, তো আমি এখানে সিম্পল নেগেটিভ নিয়ে নিয়েছি, সরি এটা নয়, এই যে জি এর মানটা আমি কী নিয়ে নিয়েছি? নেগেটিভ নিয়ে নিয়েছি, বাকি তো সিম্পল ক্যালকুলেশন আছে, আর তো কিছুই নেই। ওকে, এই কোশ্চেনটা, এতগুলো কোশ্চেন তোমাদের করালাম প্রিভিয়াস ইয়ারের, এই কোশ্চেনটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা কতটা সিরিয়াস আছো আমি দেখবো। এই কোশ্চেনটার আনসার তোমরা আমাকে কমেন্ট বক্সে দেবে, ঠিক আছে? আগের কোশ্চেনটাতে তোমরা প্রত্যেকে অ্যান্সার দিয়েছিলে এবং সঠিক অ্যান্সার দিয়েছিলে, দারুণ অ্যান্সার দিয়েছো তোমরা। আগে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, আজকে এই হোমওয়ার্কটা দিলাম। অ্যাকচুয়ালি তোমরা আমার ভিডিও দেখো, এমনি তো ভিউজ কম আছে আমি জানি, আর তো যারা দেখছো তারা কতটা সিরিয়াসলি দেখছো আমি বুঝতে পারবো, একটু কমেন্ট বক্সে অ্যান্সার দিও তোমরা। ওকে, চলো, পড়ানোর ভিডিও কারাই বা পছন্দ করবে, কিছু করার নেই। আগের দিন একটা কমেন্ট এসছে, কমেন্টটা আমার কাছে ছিল, একজন কমেন্ট করেছে যে স্যার এত সুন্দর ভিডিও আর এত কম সাবস্ক্রাইবার বা এত কম ভিউজ, এরকম কিছুটা লিখেছিল। তো কী অ্যান্সার দেবো, কিছু বলার নেই, বাস আমি তো পড়াবো, আমার কাজ পড়ানো, আমি পড়াবো, বাকি তোমাদের উপর সব কিছু। নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি স্যার, কী টপিক? মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি কি? দেখো সিম্পলভাবে বোঝো, একদম সিম্পলভাবে। ধরো তুমি একটা কোনো বস্তুকে উপর দিকে ছুঁড়ে দিলে, স্যার কী হবে? একটু পরে স্যার নিচে চলে আসবে। স্যার আমার গায়ে প্রচুর শক্তি, আমি স্যার জিম টিম করি, আমি আরও জোরে ছুঁড়বো, কেউ ধরো আরও দূরে ছুঁড়লো, কী হবে স্যার? একটু পরে নিচে নেমে চলে আসবে। তুমি যত জোরেই ছুঁড়ো না কেন, অভিকর্ষের টানে, অভিকর্ষ ত্বরণের কারণে সেটা নিচে নেমে চলে আসবে, এর মধ্যে কোনো ডাউট আছে না স্যার? কিন্তু আমরা রকেটকে দেখি উপর দিকে সোজা বেরিয়ে চলে যায়, হ্যাঁ? তো কোথাও না কোথাও এমন একটা স্পিড আছে, যে স্পিডে যদি আমি ছুঁড়ি, যে স্পিডে আমি যদি উপরের দিকে আকাশের উপরে ছুঁড়ি, সেটা পৃথিবীর মধ্যে আর ফিরে আসবে না। স্যার সেই স্পিডটা কত? আরে সেই স্পিডটাকেই তো মুক্তিবেগ বলা হয়, মনে রাখবে। সেই স্পিডটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে হালকাভাবে নিও না, এই স্পিডটা বুঝতে পারছো? মানে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার চলে যাবে, মানে কতটা স্পিড ভাবো। যদি এই স্পিডে কোনো বস্তুকে তুমি উপর দিকে ছুটতে পারো, ও কবি বাপাস নেই আয়েগা, ও কবি বাপাস নেই আয়েগা, ফিরে আসবে না। এটাই হচ্ছে মুক্তিবেগ, বাস। এর ফর্মুলা শুধু মনে রেখে দাও। স্যার কী ফর্মুলা? আমরা এটাকে এইভাবে লিখি। স্যার কী ফর্মুলা স্যার? মনে রাখবে √2gm/r। এক মিনিট, হ্যাঁ, √2gm/r, √2gm/r, এটা হচ্ছে ফর্মুলা। আমরা দেখো এখানে একটা জিনিস তোমাদের মনে করি দিই, এই জি এর মান তো আমরা সবাই জানি, হ্যাঁ? জি এর মান বসাবে তোমরা। এই এমটা কি? এম দেখো তুমি যেখান থেকে ছুঁড়ছো সেটা হচ্ছে তার ভর, মানে আমি যদি পৃথিবী থেকে ছুঁড়ি, এই এমটা হচ্ছে পৃথিবীর ভর। স্যার আমি যদি চাঁদ থেকে ছুঁড়ি, আমি যদি চাঁদের, দেখো প্রত্যেকটা জায়গায় মুক্তিবেগ সমান সমান নয়, কারণ প্রত্যেকটা জায়গায় অভিকর্ষ ত্বরণ বা সেইটার মানে কোথাও না কোথাও ভরটা আলাদা। দেখো এই মুক্তিবেগটা আমাদের অভিকর্ষজ ত্বরণের উপর কি ডিপেন্ড করছে? না স্যার, ডিপেন্ড তো করছে না, কারণ এখানে আমি কোথাও কি স্মল জি দেখতে পাচ্ছি, অ্যাক্সেলারেশন দেখতে পাচ্ছি? না স্যার। কিসের উপর ডিপেন্ড করছে? আমার সার্বজনীন ধ্রুবক জি, যেটা আমরা জানি কি মান, ঠিক আছে? এবং এমটা কি? বস্তুর ভর, এবং আরটা হচ্ছে দূরত্ব। কোথাও না কোথাও আমি যদি ধরো চাঁদের মুক্তিবেগ বার করতে চাই, তাহলে এখানে যেমন আমি পৃথিবীর ভর বসিয়েছিলাম, তেমনি আমি যদি চাঁদের ভর বসিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব মুক্তিবেগ চাঁদের। হ্যাঁ স্যার, বিভিন্ন গ্রহের বিভিন্ন মুক্তিবেগ আছে, যদি আমি এম এর মান পরিবর্তন করতে থাকি, আর এর মান পরিবর্তন করতে থাকি, আমার মুক্তিবেগ বেরোতে থাকবে। ঠিক সেই রকমই আমি যদি এখানে জি এর ভ্যালু বসাই,
এখানে পৃথিবীর ভর বসাই এবং এখানে রেডিয়াস বসিয়ে দিই পৃথিবীর, তাহলে আমার কি বেরিয়ে যাবে? সেই মানটা বেরোবে যে মানটা তোমাদের বললাম 11.2 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে মুক্তিবেগ, এটাই হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে শুধু একটাই ফর্মুলা ভুল আছে, এটা রুট পুরোটা রুট, হ্যাঁ এটা পুরোটা রুট 2gm/r। মহাকর্ষের প্রভাব থেকে কোনো বস্তুকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বেগকে বলা হয় মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। ধরো দেখো 11.2 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে মুক্তিবেগ, ঠিক আছে। আমি ধরো 11 কিলোমিটার পার আওয়ার নয়, সরি পার সেকেন্ড, হ্যাঁ ভুল বলছি আমি, 11 কিলোমিটার পার সেকেন্ড বেগে ধরো আমি কোনো একটা বস্তুকে ছুঁড়লাম, বেরোবে না স্যার মিনিমাম 11.2 কিলোমিটার মিনিমাম। এটা তুমি যদি 22.2 কিলোমিটার পার সেকেন্ড ছুটতে পারো তো আরও ভালো কথা, কিন্তু মিনিমাম আমার 11.2 কিলোমিটার। এটা ভাববে না স্যার আমি 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে দিলাম, স্যার যাবে না, স্যার আপনি তো বলেছেন 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আরে এটা মিনিমাম বলছি, মিনিমাম এইটুকু লাগবেই লাগবে, এর থেকে বেশি যত ইচ্ছা করো না, কোনো অসুবিধা নেই। 11.3 11.5 কুছ ভি করো, কিন্তু 11.2 লাগবেই লাগবে। পৃথিবী বিশ্ব থেকে কোনো বস্তুকে যদি এই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তবে বস্তুটা কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না, মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে মহাকাশে চলে যাবে। বেগ তোমাদের মান বলে দিয়েছি। দেখো মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? এটি গ্রহ বা উপগ্রহের ভর বা ব্যাসার্ধের উপর নির্ভর করে, যে আর পৃথিবীর ব্যাসার্ধ আর এই যে এম পৃথিবীর ভর, যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে গ্রহের ভর আর আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। বলো বোঝা গেছে? চলো আচ্ছা আমি কিছু জিনিসের এসকেপ ভেলোসিটি বলে রাখি, মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু আর্থের তো বলে দিলাম, মুনেরটা মনে রাখো, চাঁদেরটা শুধুমাত্র মনে রাখো যদি কোনো কারণে এ করে 2.3 কিলোমিটার পার সেকেন্ড, হ্যাঁ মানে আচ্ছা পৃথিবীর ধরো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, চাঁদের এত কম কেন? কারণ চাঁদের ভর কম, চাঁদের ভর কম, সিম্পল ব্যাপার তো, চাঁদের রেডিয়াস কম, তো সেই জন্য মানও কম আসবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পড়বো ঘাত বা থ্রাস্ট কাকে বলে। দেখো সিম্পল একটা জিনিস জেনে রাখো, যে কোনো একটা তলের ওপরে, সাপোজ ধরো এই একটা তল আছে, হ্যাঁ এই একটা তল, এই একটা তল, যে কোনো একটা তল, হ্যাঁ তলের ওপরে যদি লম্বভাবে কোনো বলকে আমরা প্রয়োগ করি, লম্বভাবে, লম্ব কীরকম বলে, এরকম এরকম করে নয়, কোনোভাবে নয়, লম্বভাবে বলটা প্রযুক্ত হবে, এটাকেই বলবো থ্রাস্ট। সিম্পল কথা, থ্রাস্ট বলতে কোনো তলের ওপরে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বোঝাই, ঠিক আছে। আচ্ছা এটা একটা কি, ঘাতটা কি, একটা স্যার বল, ফোর্স। তাহলে যদি বলি এর এসআই একক কী হবে, তোমরা কি বলবে? স্যার সিম্পল ব্যাপার, নিউটন হবে, নিউটন হবে, ঠিক আছে। আচ্ছা এর সাথে না একটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হচ্ছে চাপ, প্রেশার, প্রেশারের সাথে সম্পর্ক আছে। স্যার কী সম্পর্ক? মনে রাখবে, মনে রাখবে যদি একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে প্রেশার দেয়, নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে যদি এই থ্রাস্টটা পড়ে না, সেটাই হচ্ছে আমার চাপ। আরে যখন থ্রাস্ট কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে পড়বে, যখন ঘাত যখন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে পড়বে তখন সেটাকে চাপ বলবো। ধরো ধরো এই একটা টেবিল আছে, এই একটা টেবিল আছে, এই টেবিলের ওপরে ধরো আমার একটা না একটা একটা বই রাখা আছে, সাপোজ ধরো একটা কোনো ব্লক রাখা আছে, একটা কোনো ব্লক রাখা আছে, একটা কোনো ব্লক রাখা আছে, কাঠের ব্লক, বই, কুছ ভি ধরে নাও। তো আমি বলতে চাইছি কি এটা কি এই যে ব্লকটা কাঠের, এ কি পুরো টেবিলটা তলের উপরে প্রেশার ক্রিয়েট করছে? না স্যার, শুধুমাত্র এইটুকু জায়গা, যেটুকু জায়গাতে ও রয়েছে সেইটুকু জায়গা, সেই সারফেসটুকু শুধুমাত্র ও থ্রাস্ট দিচ্ছে লম্বভাবে, লম্বভাবে। আরে লম্বভাবে এর উপর কী করছে? বল প্রয়োগ করছে, যেটুকু জায়গাতে ও আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে চাপ, এইটুকু জিনিসটাকে বলা হচ্ছে চাপ, ঠিক আছে। তোমাদের বডিতে যদি তোমাদের কোনো একটা ধরো ছুঁচ নিয়ে বা একটা পেন নিয়ে কোনো একটা জায়গাতে এরকম টোকা মারা হয়, তোমার কি পুরো বডি ব্যথা করবে? না, যে পয়েন্টটা দিচ্ছে সেই পয়েন্টটাই শুধু করবে। আর আমি তোমাকে ফিল করাতে পারছি কি পারছি না? চাপের সাথে ঘাতের এইটুকুই পার্থক্য, চাপ হচ্ছে, ঘাত হচ্ছে কি না কোনো একটা তলের উপরে লম্বভাবে প্রযুক্ত বল, স্যার ঘাত হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যখন আমরা স্পেসিফাই করে দেবো, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে পুরো টেবিলটাতেই আমার চাপ প্রয়োগ করছে? না স্যার, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে চাপ প্রয়োগ করছে, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে থ্রাস্ট দিচ্ছে, তো এই জিনিসটা হচ্ছে আমার চাপ, ঠিক আছে। চলো যেটা বললাম তোমাকে একবার দেখিয়ে দিই। পদার্থবিজ্ঞানের ভাষায় থ্রাস্ট বলতে কোনো তলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। কোনো বস্তুর উপরিভাগের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করা হয় সেখানে বলে ঘাত। এখানে কোথাও কি স্পেশালি কোনো ক্ষেত্রফলের জায়গা, নির্দিষ্ট কোনো ক্ষেত্রফলের জায়গা বলেছে? না। আচ্ছা এটা একটা ভেক্টর রাশি, এর মান এবং অভিমুখ দুই আছে, থ্রাস্টের একক হচ্ছে নিউটন।
চাপের সাথে কি সম্পর্ক? যখন থার্স্ট বা বল কোনো নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর কাজ করে তখন তাকে চাপ বলে। আচ্ছা, চাপের ফর্মুলা এটা, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। যখন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে বল প্রয়োগ হবে সেটা। আমি তোমাদের এখানে একটা জিনিস বলতে চাই যে কোথাও না কোথাও চাপের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্কটা কি? স্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক। স্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে চাপ কি হবে? স্যার কমবে। ক্ষেত্রফল যদি কমে চাপ কি হবে? স্যার চাপ বাড়বে। এটুকু তোমরা মাথায় রাখো, কারণ কিছুক্ষণ পর তোমাদের কাজে লাগবে এটা। আরেকটা জিনিস রিপিট করছি, বলের সঙ্গে চাপের সম্পর্ক কি? স্যার সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক, যত বল বাড়বে তত চাপ বাড়বে, যত চাপ বাড়বে তত বল বাড়বে। আরে কোনো যে বস্তু আছে, আমি এর উপরে ফোর্স বাড়াচ্ছি, ধরো প্রথমে 2 নিউটন দিচ্ছিলাম, তারপরে 2 নিউটনটা ধরো আমি 4 নিউটন দিলাম, 4 নিউটনটা ধরো আমি 6 নিউটন দিলাম, আর এর উপরে প্রেশার বাড়বে কি বাড়বে না? স্যার বাড়বে। যত বল বাড়াবো তত প্রেশার বাড়বে, আর যত ক্ষেত্রফল বাড়বে তত আমার চাপ কমবে। এটুকু জিনিস বোঝা গেছে? তাহলে পরে আমি মানে এই ঘাতের উপরে ডিপেন্ড করে না, তোমাদের পরীক্ষাতে 3 ধরনের এক্সাম্পল দেয়। আমি 3টে এক্সাম্পল তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা টায়ার দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কি হয়, ধরো কোনো একটা লরি আছে, কোনো একটা লরি আছে, লরিতে কি থাকে না 4টে চাকা লাগানো থাকে। স্যার ঠিক আছে, আমি বলছি যে যদি টায়ারের ক্ষেত্রফল কমিয়ে দেওয়া যায়, আমাদের ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি আমি, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এবার ধরো গাড়ির মধ্যে লোড করা হয়েছে, অনেক জিনিস লোড করা হয়েছে, তো গাড়ির উপরে প্রেশার পড়বে। তো মেনলি এই গাড়ির উপরে প্রেশার মানে কোথায় প্রেশার পড়ে বলো, এইটুকু আমাকে ক্লিয়ার করো। স্যার চাকার উপরে পড়ে। চাকার উপরে পড়ে কেন? কোথাও না কোথাও চাকাটা রোডের সাথে যুক্ত থাকে। চাকাটা আমাদের যতই বলি যে লরি চলছে, অ্যাকচুয়ালি লরির কোন পার্টটা চলে, কোন পার্টটা মুভ হয় না, এই চাকাটা। যত প্রেশার কিসের উপরে পড়ে? এই চাকার উপরে পড়ে। আরে হ্যাঁ কি না? তো আমি যদি কোথাও না কোথাও এই চাকাটা আমি ক্ষেত্রফল কমিয়ে দিই, মানে ধরো এত বড় ক্ষেত্রফল আছে না, আমি ধরো এটাকে সরু করে দিলাম, ধরো আমি এইটুকু করে দিলাম, অর্ধেক করে দিলাম, অর্ধেক আমি চাকাটা এইটুকু করে দিলাম, কি হবে? সব প্রেশার বেশি পড়বে। যদি ক্ষেত্রফল কমিয়ে দিই, তাহলে চাপ বেড়ে যাবে কিনা বলো? আর যদি চাপ বেড়ে যায়, যখন আমি মাল এখানে লোড করব, তখন আমার এই চাকাগুলো কী হয়ে যেতে পারে? ড্যামেজ হয়ে যেতে পারে, মাল উল্টে যেতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। তো সেই জন্য লরির চাকা কি করা হয়? মোটা করা হয়। কারণ কি? কারণ যত আমি ক্ষেত্রফল বাড়াবো, যত আমার এই ক্ষেত্রফল বাড়বে তত আমার কি হবে? প্রেশার কম পড়বে। যত ইচ্ছা লোড চাপো না, আরামসে চলে যাব। যদি বলে যে লরির চাকা বা কোনো গাড়ির চাকা চওড়া করা হয় কেন? কারণ আমার চাপ কমানোর জন্য, যাতে প্রেশারটা আমার কম পড়ে। বলো এইটুকু বোঝা গেছে? চলো নেক্সট এক্সাম্পলে চলো। কি দেখতে পাচ্ছ? যে একটা বাচ্চা মেয়ে স্কুলে ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি বলতে চাই এখানে অন্য কালার দিয়ে দেখান, বুঝতে পারবে না। এই যে স্কুলের ব্যাগের যে ফিতেটা, যদি সরু করে দেওয়া হয় কী হবে? আরে পিঠে তো 1 বস্তা বই আছে, ধরো ব্যাগ ভর্তি বই আছে, তো কোথাও না কোথাও এখানে তো প্রেশার তো পড়ছে, নিচের দিকে তো ফোর্স, মানে কোথাও না কোথাও প্রেশার পড়ছে না, এর উপরে অনেক প্রেশার পড়ছে। তো আমি যদি এই স্কুলের ফিতেটাকে চওড়া করে দিই, মানে সরু করে দিই, তাহলে এই কাঁধের উপরে কি হবে? স্যার প্রেশার বেশি পড়বে। কারণ ক্ষেত্রফল যদি আমি কমিয়ে দিই তাহলে চাপ বেশি পড়বে। তো সেই জন্য স্কুলের ব্যাগের ফিতে কী করা হয়? চওড়া করা হয়। যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে কোথাও না কোথাও এই কাঁধের উপরে লোডটা কম পড়বে, প্রেশারটা কম পড়বে। দেখবে যেগুলো আমাদেরকে ব্যাগের ক্ষেত্রে, যারা বাজার টাজার করো তারা দেখতে পাবে একজনের নাইলনের ব্যাগ আছে, নাইলনের ব্যাগগুলো কী হয়, এই হ্যান্ডেলগুলো না খুব সরু হয়, দেখবে হাতে পুরো দাগ বসে যায়। যদি বাজারের মালপত্র ভর্তি করে, সবজির বাজার টাজার করার পরে বা মালপত্রটি ভেতরে ভর্তি করার দাগ বসে যায়। কিন্তু সেটাই দেখবে যে কোনো চওড়া ফিতে ধরো, দেখবে অতটা পরেশানি হয় না, প্রবলেম হয় না, আরামসে ক্যারি করা যায়। কারণ হচ্ছে ক্ষেত্রফলটা বেশি, সেই জন্য কি হয়, এদের মধ্যে ক্ষেত্রফল বেশি হলে চাপটা কম মেহসুস হবে, চাপটা কম পড়বে, চাপটা ফিল কম হবে, চাপটা কমে যাবে। বোঝা গেছে? এই 2 নম্বর এক্সাম্পল, এটা 2 নম্বর এক্সাম্পল। 3 নম্বর এক্সাম্পল দেখো। স্যার সবসময় কি আমরা ক্ষেত্রফল বাড়াবো চাপ কমবে এরকম এক্সাম্পল না, এক্ষেত্রে উল্টোটা, ক্ষেত্রফল কমাবো চাপ বাড়বে। যেমন ধরো এই যে দেখতে পাচ্ছ একটা, কি বলবো, পেরেক বলতে পারো, নেল, এটা কি বলে? পেরেক। কি হয় দেখো, কোথাও না কোথাও এর ক্ষেত্রফল এখানে এসে কমে গেছে। আরে বলো না, এর ক্ষেত্রফল এখানে এসে কমে গেছে। ঠিক স্যার। যদি আমি এদিকে দেখি যে এখানে স্যার ক্ষেত্রফলটা বেশি আছে, আর এখানে যত যাচ্ছি এখানে এসে কী হয়ে গেছে? সরু হয়ে গেছে। স্যার ক্ষেত্রফল যদি এখানে কমে যায় তাহলে আমার এখানে চাপ বাড়বে কি বাড়বে না? আরে ক্ষেত্রফল কমে গেছে, কি হয়ে গেছে এখানে বলো? ক্ষেত্রফল কমে গেছে।
তাহলে চাপ বাড়বে কি বাড়বে না? হ্যাঁ স্যার চাপ বাড়বে। তাহলে এখানে স্যার ক্ষেত্রফল তো বেশি, তো আমি যদি এখানে হাতুড়ি দিয়ে আঘাত করি তাহলে এখানে যতটা চাপ পড়ার কথা তার থেকে বেশি পড়বে, কারণ এখানে ক্ষেত্রফল কী হয়ে গেছে স্যার? ক্ষেত্রফল কমে গেছে, এখানে সরু হয়ে গেছে। দেখবে পেরেকের নিচের অংশ সবসময় সরু হয়, আলপিনের নিচের অংশ সরু হয়, কারণ কি ক্ষেত্রফলটা কমে যায়। তাই উপরে আমি যখনই প্রেশার দেবো, এখানে আমি যখনই প্রেশার দেবো তার থেকে বেশি প্রেশার এখানে কাজ করবে, কারণ আমার ক্ষেত্রফল কমে গেছে। তাই চাপ যদি ক্ষেত্রফল যখনই কমিয়ে দিচ্ছি তখনই চাপ বেড়ে যাচ্ছে, এটা আরামসে দেওয়ালের ভেতরে বা কাঠের ভেতরে যেখানে তুমি ঢোকাতে চাইছো আরামসে ভেতরে চলে যাবে। বলো বোঝা গেছে? এটা 3 নম্বর এক্সাম্পল। এই 3টে এক্সাম্পল তোমাদের এক্সামে আসে, ভালো করে মনে রাখবে। ওকে, চলো কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, এইখান থেকে কী ধরনের কোশ্চেন আসে দেখো। বলো অ্যান্সার বলো। বলছে চাপের এসআই একক কী? বলো। সিম্পল কোশ্চেন দিয়েছে, একদম সিম্পল কোশ্চেন দিয়েছে। বলো স্যার আমরা মুখস্থ করবো না, আমরা ফিল করব। দেখো চাপ সমান কি বলো? বল বাই ক্ষেত্রফল। আরে না জানলে এইভাবে বার করে নিতে পারবে, পরীক্ষায় এভাবে বার করতে বসো না, তাহলে তো হয়ে গেল। বলের একক কী স্যার? নিউটন। আরে বলের এসআই একক কি? নিউটন। আর ক্ষেত্রফলের এসআই একক কি? মিটার স্কোয়ার। তো আমি বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার, বা বলতে পারি নিউটন এম, আর স্কোয়ারটা যদি উপরে উঠে যায়, এই স্কোয়ারটা উপরে উঠলে কী লিখতে পারি? -2। তাহলে বলতে পারি যে এটা অ্যান্সার হবে স্যার, এটা অ্যান্সার হবে স্যার। দেখো এটা টেকনিশিয়ানে 2024 আসা প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোনো বস্তু দ্বারা পৃষ্ঠের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়? বলো কি বলা হয়? আরে কি বলা হয়? সবাই কি বলে দেবে? স্যার চাপ বলা হয়। না, এখানে ক্ষেত্রফলের কথা বলেছে, কোনো বস্তু দ্বারা পৃষ্ঠের উপরে লম্বভাবে প্রযুক্ত বলের কথা বলেছে, তো থ্রাস্ট বলে, ঘাত বলে, বাংলায় কি বলা হয়? ঘাত, প্রতিঘাত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নিউমেরিক্যাল কোশ্চেন করো, নিউমেরিক্যাল কোশ্চেন। একটি কাঠের, দেখো গ্রুপ ডি 2025 আসা প্রশ্ন, একটা কাঠের ব্লকের ওজন বলে দিয়েছে। আরে আর থ্রাস্ট কেন? ওয়েট, ঠিক আছে নো প্রবলেম, সেম ব্যাপার, ওজন বা থ্রাস্ট বলেছে 49 নিউটন। ঠিক আছে, আচ্ছা দেখো কোথাও না কোথাও থ্রাস্ট যে লাগছে, ঘাত যে লাগছে, কোথাও না কোথাও ফোর্সের ফলেই তো লাগছে, কোথাও না কোথাও ফোর্সের ফলেই লাগছে। ঠিক আছে, তো এটা বলে দিচ্ছে 49 নিউটন। যদি এই ব্লকটি 0.02 মিটার স্কোয়ার স্পর্শতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, না টেবিলের উপর রাখা হয়েছে, তবে টেবিলের উপরে প্রযুক্ত চাপের পরিমাণ কত? দেখো আমার চাপ সমান কি জানি, প্রেশার সমান কি জানি বলো? ফোর্স বল বাই ক্ষেত্রফল, তাই তো? বল বাই ক্ষেত্রফল। এখানে বল কত লেগেছে স্যার? বল লেগেছে 49 নিউটন। স্যার এরিয়া কত লেগেছে? স্যার এরিয়া হচ্ছে 0.02। আরে 0.02 হ্যাঁ কি না? ক্যালকুলেশন করো, দেখো এই দশমিকটা তুলে দাও না, এখানে 100 করে দাও। তো আমি এটা যদি করি 250, ক্যালকুলেশন করো, 5 9 45, 5 4 21 22। আরে কত আসছে বলো না? 5 9 45-এর 5, হাত থেকে 4, 5 4 20, 4 24, তাহলে বলতে পারি 2450 নিউটন মিটার স্কোয়ার। দেখো কোশ্চেন হচ্ছে, এই ধরনের কোশ্চেন আসবে, গ্রুপ ডি 2025 আসে এই ধরনের কোশ্চেন আসবে। তো সিম্পল যেরকম আছে সেরকমভাবে বসাবে, আমাদের ফর্মুলা যেভাবে আছে সেভাবে বসাবো। আচ্ছা এটা থ্রাস্ট হবে, হ্যাঁ এটা মানে ঘাত, এখানে লিখে দিচ্ছি ঘাত। বলো একটা নিউমেরিক্যাল কোশ্চেন করো, দেখো 2025 আসা প্রশ্ন, একটা ব্লক বলেছে এত মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পৃষ্ঠের উপরে 500 নিউটন থ্রাস্ট দিয়েছে। তো ব্লকটা দ্বারা প্রযুক্ত বল, স্যার পি সমান জানি এফ বাই এ। তো এফ এর মান সিম্পল বসাও, এফ কত বলে দিয়েছে না 500 নিউটন, আর স্কোয়ার এটা কত বলে দিয়েছে? এরিয়া বলে দিয়েছে 0.25। ঠিক আছে, যদি চাও এখানে 100 করে নিতে পারো, 25 4 100, 5 4 20 মানে 2000 নিউটন পার মিটার স্কোয়ার। আরে 2000 নিউটন পার মিটার স্কোয়ার কিনা বলো? এটা স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে, বি হয়ে যাবে সঠিক আনসার। আচ্ছা নিউটন পার মিটার স্কোয়ারের জায়গায় যদি পাস্কেল বলে তাও ঘাবড়ে যেও না, হ্যাঁ মানে পাস্কেলও কিন্তু এই চাপের কিন্তু ইউনিট, মাথায় রাখবে এটা। চলো তাহলে আমাদের থ্রাস্ট সম্পর্কে, ঘাত বা চাপ সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার, কী ধরনের কোশ্চেন আসে আমরা দেখলাম। নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, দেখো ঘনত্ব কি বোঝার চেষ্টা করো। আমি এই দুটো ছবি রেখেছি, এবার আমাকে সিম্পল তোমরা একটা কথা বলো, আমি যদি বলি যে কার ঘনত্ব বেশি বলো, কি বলবে? দেখো ঘনত্ব আমরা কেন বার করি, প্রথম কথা এটা জানতে হবে। ঠিক আছে, ঘনত্ব বলতে কোনো পদার্থের একক আয়তনের ভরকে বোঝা হয়, কোনো একক আয়তনের ভরকে বোঝা হয়। দেখো আমি সোজাসুজি যদি বলি যে কোন বস্তু কতটা নিরেট বা কতটা ঘন, সেইটা বোঝানোর জন্য আমরা ঘনত্ব বার করি। ঠিক আছে, সাপোজ ধরো এখানে এই একটা বস্তু আছে, ধরো সেম, ভালো করে বোঝো, এটার যে আয়তন
হ্যাঁ, আর এটার যে আয়তন, এই আয়তন দুটো সেম। ঠিক আছে স্যার, আয়তন দুটো সেম, ভালো করে বোঝো, আয়তন দুটো সেম। ঠিক আছে, তো আমি বলতে পারি যে এই আয়তন দেখে বলতে পারবো যে এই বস্তুতে যতটা এর ভর আছে, এর ভর ঠিক ততটা হবে, বলতে পারবো? আরে বলতে পারবো? পারবো না, পারবো না। তো আমাদের কোথাও না কোথাও দেখো এখানে কি হয়েছে না, এর মধ্যে না দেখো কতটা গ্যাপিং, দেখো এই বলগুলোর মধ্যে কতটা গ্যাপিং আছে, দেখো ভেতরে কতটা গ্যাপিং আছে, দেখো কতগুলো মাল আছে, কতগুলো বল আছে, বেশি বল নেই। কিন্তু এখানে দেখো তোমরা, এখানে একবার লক্ষ্য করে দেখো কত ঘন 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 জিনিস রয়েছে। তো আমাদের কিছু একটা এমন কিছু দরকার যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই বস্তুটার ভেতরে এই বস্তুটা কতটা নিরেট বা কতটা ঘন সেইটা আমরা জানতে পারবো। ধরো তুমি বাজার থেকে না দুটো এরকম বক্স নিয়ে এসছো, এরকম 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 টাইপের বক্স নিয়ে এসছো, হ্যাঁ এরকম টাইপের বক্স নিয়ে এসছো, দিয়ে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ধরো দুটো বক্স নিয়ে এসছো, সেম 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 মাপের দুটো বক্স নিয়ে এসছো বাজার থেকে। আমি তোমাদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা কোনটা বেশি নিরেট, মানে কার ভেতরে সব থেকে বেশি আছে, আমি বলে দিলাম এটার আয়তন বলে দিলাম, এটার আয়তন বলে দিলাম, তোমরা বার করতে পারবে? আয়তন দেখে বার করা পসিবল? কখনোই পসিবল নয়। কিন্তু আমি যদি তোমাদের বলে দিই ঘনত্ব কতটা, আমি বলে দিলাম এর ঘনত্ব বেশি, এটা 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 বলে দিলাম এর ঘনত্ব হচ্ছে বেশি আর এর ঘনত্ব হচ্ছে কম, তো তোমরা এমনি বুঝতে পারবে যে নিশ্চয়ই এর ভেতরে মালপত্র বেশি আছে আর এর ভেতরে মালপত্র কম আছে। তো আমি বলতে চাইছি এটাই যে ঘনত্ব হচ্ছে কোথাও না কোথাও একটা বস্তু কতটা নিরেট বা কতটা ঘন, সেইটাকে বোঝানোর জন্য আমরা এই ঘনত্বটা ইউজ করি। ঠিক আছে, চলো যদি আমি এখানে বলি, আচ্ছা ঘনত্বকে আমরা না কী ডিনোট করি, রো দিয়ে ডিনোট করি। হ্যাঁ, ঘনত্বকে আমরা এইভাবে বলতে পারি ভর বাই আয়তন। কি বলতে পারি? ভর বাই আয়তন। ঘনত্বকে আমরা কি বলতে পারি? ভর বাই আয়তন। যদি আমরা ভরকে আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমাদের ঘনত্ব বেরিয়ে যাবে, মানে একক আয়তন। আমি বলছি না একক আয়তনের ভর। তো আমি যদি বলি যে এর এসআই একক কি বলবে তোমরা? দেখো কি করে বার করব, ভরের এসআই একক কী বলো? ভরের এসআই একক কী স্যার? ভরের এসআই একক হচ্ছে কেজি। স্যার আয়তনের এসআই একক কী? আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। তো আমি বলতে পারি কেজি পার মিটার কিউব, এটাই হচ্ছে ঘনত্বের এসআই একক, কেজি পার মিটার কিউব। বা তোমরা এইভাবে লিখতে পারো কেজি মিটার টু দি পাওয়ার -3, এইভাবে লিখতে পারো। যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো সিম্পল জিনিস, বিশাল কিছু ব্যাপার নেই। ঘনত্ব হচ্ছে বলতে কোনো পদার্থের একক আয়তনের ভরকে বোঝায়, একটা নির্দেশ করে যে কোন বস্তু কতটা নিরেট। কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। সিম্পল এই ফর্মুলাটা তোমরা মনে রেখে দাও, কাজে যাবে, বিশাল কিছু না জানলেও। ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। এসআই একক হচ্ছে কিলোগ্রাম প্রতি ঘনমিটার বা কেজি পার মিটার কিউব। কী করে বার করলাম তোমাদের দেখিয়ে দিলাম। যেমন আমি যদি এখানে বলি, দেখো এর মধ্যে বলের সংখ্যা কত কম, তার মানে বলতে পারি আমি যে এটা হচ্ছে লো ডেন্সিটি, আর এর মধ্যে দেখো পুরো ঘন 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 বল রয়েছে, তার মানে বলতে পারি এটা হাই ডেন্সিটি। আরে হাই ডেন্সিটি কি জিনিসটা ফিল করতে পারছো না একটু? চলো ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি দু ধরনের তরল নিলাম। এই বাংকারে যে তরলটা আছে, যে লিকুইডটা আছে, এর ডেন্সিটি না বেশি, আর ধরো এইখানে যে লিকুইডটা আছে এর ডেন্সিটি কম। বলো তো আমি দুটোকেই উল্টে দিলাম, এই দুটো ধরে আমি মেঝের মধ্যে ঢেলে দিলাম, কোনটা আমার সহজে ফ্লো করবে, কোনটা আমার সহজে গড়িয়ে চলে যাবে বলো? যার ডেন্সিটি কম, মানে লিকুইড, এই যে লিকুইডটা আছে যার ডেন্সিটি কম, এ কী করবে? সহজে ফ্লো করে যাবে, কারণ এর মধ্যে সেই ইয়েটা নেই না, মানে লো ডেন্সিটি মানে কি, মানে এর মধ্যে ফাঁকা স্থান বেশি আছে, আরামসে গড়িয়ে চলে যাবে। আর এর মধ্যে কি স্যার একদম চিপকে আছে, একটার সঙ্গে একটা পুরো চিপকে যে হাই ডেন্সিটি, এ ফ্লো হতে অনেক সময় লাগবে। বোঝা গেল? চলো কী ধরনের প্রশ্ন আছে দেখো পরীক্ষায়। বলছে পরিমাপযোগ্য রাশি ঘনত্বকে এসআই এককে কীভাবে প্রকাশ করবে? বলো কীভাবে প্রকাশ করব? এই মাত্র বলে দিলাম কিলোগ্রাম প্রতি ঘনমিটার, তাই তো? কিলোগ্রাম প্রতি ঘনমিটার, কেজি পার মিটার কিউব, ঠিক আছে? দেখো গ্রুপ ডি 2025 আসা প্রশ্ন এটা। বলো নিচে ঘনত্ব নিচের কোনটার অনুপাত? ভর বাই আয়তন, মানে সি বলতে পারি, সি ভর বাই আয়তন। চলো একটা নিউমেরিক্যাল কোশ্চেন দিলাম, করো, এলপির প্রশ্ন। এইটা বলে দিয়েছে এই আয়াম ডাইমেনশন বিশিষ্ট একটা আয়াম ছেড়ে দাও, ডাইমেনশন বিশিষ্ট একটা সোনার বিস্কুট। আরে সোনার বিস্কুট ভাই, এরকম একটা সোনার বিস্কুট আছে ধরো, ঠিক আছে? এরকম টাইপের একটা সোনার বিস্কুট আছে, ঠিক আছে?
কারোর বাড়িতে থাকলে জানিও। একটা সোনার বিস্কুট আছে, এখানে বলে দিয়েছে 5 × 3 × 0.5 সেন্টিমিটার এর ডাইমেনশন আছে। ধরো আমি মেনে নিলাম যে এটা ধরো 5 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 5 সেন্টিমিটার। এখানে যে ব্রেথটা আছে, ছবিটাই তো উল্টাপাল্টা হয়ে গেল আমার, এরকম টাইপের আছে। এখানে যে ব্রেথটা আছে এটা ধরো হচ্ছে 3 সেন্টিমিটার, এটা ধরো, আরে এই যে এইটা বলছি, এটা ধরো 3 সেন্টিমিটার, ঠিক আছে। আর এর যে, 1 মিনিট আমি ছবিটা ঠিক করে আঁকি, নাহলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মানো এটা একটা সোনার বিস্কুট, ঠিক আছে, এটা ধরো 5 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে, এটা ধরো বলে দিয়েছে 3 সেন্টিমিটার, এটা। আর এর ব্রেথটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে ধরো 0.5 সেন্টিমিটার। যেহেতু কোথাও কিছু বলেনি, আমরা মেনে নিলাম এটা, ঠিক আছে। তো বলছে সোনার বিস্কুটটার ভর নির্ণয় করো, আর সোনার ঘনত্ব দিয়ে দিয়েছে 19 গ্রাম পার সেন্টিকিউব। আমরা জানি কি ঘনত্ব সমান কি জানি, মানে রো সমান কি জানি, m/v, ভর বাই আয়তন। তো সোনার ঘনত্ব দিয়ে দিয়েছে 19 গ্রাম। এখানে বস্তুর ভর বার করতে দিয়েছে, আয়তন কত বলে দিয়েছে। স্যার আয়তন আমরা জানি না, আয়তন বার করে নেবো। আয়তন কী বলে, সবগুলো গুণ করে দাও। কী গুণ করবো, 5 × 3 × 0.5, এটাই তো আয়তন। যদি আমি এটা গুণ করি, 5 × 3 = 15, 15 × 5 = 75, মানে কোথাও না কোথাও 7.5, তো 7.5 দিয়ে এখানে করে দিলাম। তাহলে m সমান কী দাঁড়ালো বলো, m সমান দাঁড়ালো 7.5 × 19, ঠিক আছে। এবার সিম্পল গুণ, 19 সাথে কত হয়, দেখো এখানে একটা বুদ্ধি লাগাও। আমি এটাকে 7.5 আছে না, আমি এটাকে মেনে নিলাম পুরো 7। তো যদি আমি 7 মেনে নিই, তাহলে 19 × 7 হয় 133। আর যদি আমি এটাকে 7.5, মানে আমার আনসার কোথাও না কোথাও আমি 7.5-এর জায়গায় 7 নিয়েছি, তাহলে আমার আনসার কী হবে, 133-এর থেকে একটু বেশি হবে। 133-এর থেকে একটু বেশি আমি কাকে দেখতে পাচ্ছি, সিকে দেখতে পাচ্ছি, একটু বেশি। আবার 162 চলে যাও না, 152, এটা তো অনেক বেশি হয়ে গেল। আমি তো মাত্র 0.5 কমিয়েছি, মানে 7.5-এর জায়গায় আমি 7 ধরেছি, তাহলে আমার আনসার কী হবে, একটু বেশি হবে। তো 133-এর থেকে সামান্য বেশি হবে 142। তো আমি যদি এই 7.5টাকে 8 ধরে নিতাম, তাহলে কি হতো, যদি আমি 8 ধরে নিতাম, 19 × 8 = 152, তাহলে 8 মানে কি আমি বেশি ধরে নিয়েছি, তাহলে আনসার কোথাও না কোথাও 152 থেকে একটু কম হবে। তো 152 থেকে একটু কম দেখো 142। এখানে কেউ ক্যালকুলেশন করতে বসে যেও না, ক্যালকুলেশনের প্রয়োজনই নেই, এটুকু দিমাগ লাগাতে হবে। এই বুদ্ধিগুলো তোমাদের এক্সামের টাইমে করতে হবে। যদিও এক্সামের টাইমে মাথা ঠিক থাকে না, কিন্তু প্র্যাকটিসের, এই জন্যই প্র্যাকটিস প্রয়োজন। আমার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো, তাহলে আমরা ঘনত্ব সম্পর্কে বুঝলাম, ঘনত্ব সম্পর্কে আমরা নিউমেরিক্যাল কোশ্চেনও করলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলাম। এরপর আরেকটা টপিক আছে, সেটাকে বলে আপেক্ষিক ঘনত্ব। হ্যাঁ, আপেক্ষিক ঘনত্ব আর কিছু ব্যাপার নেই, শুধুমাত্র একটা ফর্মুলা মনে রাখবে, কাজ হয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিই ডাইরেক্ট। দেখো বলছে কোনো পদার্থের ঘনত্বের সাথে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্বের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক ঘনত্ব বলে। কিচ্ছু করার দরকার নেই, যে পদার্থের ঘনত্ব বার করবে তাকে সিম্পল জলের ঘনত্ব দিয়ে ভাগ করে দেবে। আবার বলছি, আপেক্ষিক ঘনত্ব তাকেই কী করে বার করব না, পদার্থের ঘনত্ব, যে পদার্থের ঘনত্ব আমি বার করব তাকে আমরা জলের ঘনত্ব দিয়ে ভাগ করব। আর জলের ঘনত্ব কত, না 1000, বলো ইউনিট, বলো কি, kg/m³, 1000 kg/m³, এটা হচ্ছে জলের ঘনত্ব। তো আমি যে পদার্থের ঘনত্ব বার করব তাকে সিম্পল আমি 1000 kg/m³ দিয়ে ভাগ করে দেবো, সেটাই হয়ে যাবে আমার আপেক্ষিক ঘনত্ব। এর কোনো একক থাকে না। কারণ কি, কারণ উপরে যেটা বসাচ্ছি সেটাও একটা ঘনত্বের একক, আর নিচে যেটা বসাচ্ছি আমি সেটাও একটা ঘনত্বের একক। আরে নিচে তো জলের ঘনত্বই বসছে, উপরে তো পদার্থের ঘনত্বই বসছে, তো কোথাও না কোথাও ঘনত্বের একক কেটে যায়। তার জন্য একহীন রাশির কোনো একক থাকে না, ঠিক আছে। আর এই লাইনটা মনে রাখবে যে কোনো বস্তু জলে ভাসবে নাকি ডুবে যাবে, একটু পরে আমি বলবো, আলোচনা করব। এখানে মোটামুটি জেনে রাখো, আপেক্ষিক ঘনত্ব থেকে এটা বুঝতে পারবো কী করে। যদি আপেক্ষিক ঘনত্ব 1-এর চেয়ে কম হয়, ধরো এখানে একটা মান বেরোলো, সেটা কিনা 1-এর চেয়ে কম, 0.5, 0.8 এরকম বেরোলো, 1-এর চেয়ে কম, তাহলে মানবে যে বস্তুটা জলে ভাসবে। আর যদি 1-এর বেশি হয়, মানে কি, মানে জলের ঘনত্ব থেকে বেশি। আরে জলের ঘনত্ব থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, সেটা জলে ডুবে যাবে, সিম্পল ব্যাপার। যদি 1-এর থেকে বেশি হয় তাহলে সেটা জলে ডুবে যাবে। কারণ কি, কারণ জলের ঘনত্ব থেকে বেশি। আমি ধরো একটা লোহার পেরেককে আমি জলে ফেলে দিলাম, কেন ডুবে গেল, তার কারণ জলের ঘনত্ব থেকে বেশি, সেই জন্য। চলো এই কোশ্চেনটা করতে পারবে, এএলপিতে আসা প্রশ্ন। কি বুঝলে দেখি, আমি বলবো খাতা পেন টাচ করবে না, তারপরে বলো। সিম্পল সিলভারের ঘনত্ব দিয়ে দিয়েছে, জলের ঘনত্ব দিয়ে দিয়েছে, সিলভারের আপেক্ষিক ঘনত্ব কত। তোমরা কি করতে যাবে স্যার, এই মাত্র বলে দিলেন যে পদার্থের ঘনত্ব বার করতে দেবে, সিলভারের ঘনত্ব বার করতে দিয়েছে স্যার, আমরা সিলভারের ঘনত্বটা উপরে লিখব, আর নিচে আমরা জলের ঘনত্ব লিখব, তারপরে আমরা ক্যালকুলেশন করতে যাব। আরে এই মাত্র বলে দিলাম আপেক্ষিক ঘনত্বের কোনো একক হয় না, তো বলতে পারি না সি আনসার, আমাকে ক্যালকুলেশন কি করতেই হবে।
আরে ক্যালকুলেশন কি করার প্রয়োজন আছে? না স্যার, প্রয়োজন নেই, কারণ জলের আপেক্ষিক ঘনত্বের কোনো একক হয় না, তো সি হয়ে যাবে রাইট আনসার। দেখো এলপিতে আসা প্রশ্ন, আরে বোঝা যাচ্ছে। চলো, আমাদের আর একটা ছোট টপিক বাকি আছে, সেই টপিকটা করলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। কী টপিক না, প্লবতা বল। আর্কিমিডিস মনে পড়ছে? দেখো প্লবতা বল কিছু ব্যাপার নাই, একটু মন দিয়ে বুঝবে তাহলে বুঝতে পারবে। ধরো 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 তুমি একটা বাড়িতে থাকো। স্যার থাকি স্যার। সুইট হোম, তোমার এটা সুইট হোম। ধরো তোমার বাড়িতে যদি কেউ প্রবেশ করে, কি করবে তুমি? অজানা ব্যক্তি তুমি ধরো আমি তোমাদের বাড়িতে গেলাম, ধরো আমাকে চেনো না, কি করবে? সিম্পল আমাকে বাইরে বার করে দেবে। ধরো আমাকে চেনো যে স্যার এসেছে, তো কি করবে? বাড়িতে রাখবে। কিন্তু অজানা যদি কোনো ব্যক্তি চলে আসে, কি করবে? তাকে জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, বাড়ি থেকে বের। তুমি কি মানে হ্যাপি হবে যদি কোনো অজানা ব্যক্তি তোমাদের বাড়িতে ভেতরে ঢোকার চেষ্টা করে? আরে হ্যাপি হবে না স্যার, কখনোই হ্যাপি হবো না, কারণ অজানা ব্যক্তি বাড়িতে কেন ঢুকবে আমার? ঠিক সেই রকমই ধরো এই একটা পাত্রে না, ধরো জল আছে, হ্যাঁ বুঝবে ভালো করে। ধরো এই একটা পাত্রে না জল আছে। জল বলছে যে আমি ভাই সিম্পল ভালো আছি, নিজের জায়গাতে ঠিক আছে। তুমি কি করলে? একটা বস্তুকে এর মধ্যে ডুবিয়ে দিলে, এর মধ্যে নিয়ে চলে এলে বস্তুটাকে, এর মধ্যে ডুবিয়ে দিলে, তো জল কি হ্যাপি হবে? না স্যার, জল কখনো হ্যাপি হবে না। এ কী করবে? এ চাইবে একে বাইরে বার করে দিতে। একে কি চাইবে? বাইরে বার করতে। এর কারণ কি, এ যখনই ঢুকলো কিছুটা জল তো অপসারিত হয়ে যাবে, দু সাইডে জল কি হয়ে যাবে? অপসারিত হয়ে যাবে। তো এ কি চাইবে? যে স্যার এ চাইবে, দেখো আমি যখন বস্তুটাকে ডোবাচ্ছি তখন কোথাও না কোথাও উপর থেকে একটা ফোর্স পড়ছে। আরে এই বস্তুটার নিচের দিকে তারা ফোর্স দিচ্ছে যে আমি থাকবো এখানে, আমি ভেতরে থাকবো, ফোর্স দিচ্ছে। জল কি করবে? যে ভাই আমি তোকে চিনি না, তুই বাইরে বেরিয়ে যা। জল কি করবে? একে ওপর দিকে ফোর্স দেবে, তুই বেরো বাইরে, তুই এখান থেকে বেরিয়ে যা। এই যে বলটা দিয়ে জল ওকে উল্টো দিক থেকে ফোর্স দিচ্ছে, এটাই হচ্ছে বাউন্সি ফোর্স, বা বলে বাংলায় প্লবতা বল। সিম্পল ব্যাপার, বলো বোঝা গেল? আর এই যে লিকুইডটা বললাম না, এটা জল হতে পারে, এটা কোনো গ্যাসীয় মানে তরল হতে পারে, গ্যাসীয় পদার্থ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাই মনে রাখবে, যখন কোনো বস্তুকে তরলে বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করবে, সে তুমি অর্ধেকটা ধরো একটুখানি নিমজ্জিত হয়েছে, ধরো তো এখানে জল আছে, তো ধরো বস্তুটাকে ধরো অর্ধেক ডোবালে, অর্ধেকটা ডোবালে, তো এ কি বলবে আমার কাছে থাকো না? এ তাও ফোর্স দেবে। তো আংশিক নিমজ্জিত করো বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করো, তখন সেই তরল বা গ্যাসীয় পদার্থ যেতেই তুমি ডোবাও না কেন, বস্তুর উপরের দিকে একটা লম্বভাবে বল প্রয়োগ করবে, ওপরের দিকে বল প্রয়োগ করবে। এই ঊর্ধ্বমুখী বলটাকেই বলবো আমরা কি? প্লবতা বল। তো প্লবতা বল যদি কোশ্চেন করি, ঊর্ধ্বমুখী হয় না নিম্নমুখী হয়? স্যার ঊর্ধ্বমুখী হয়, কারণ এ কি চাইবে? যে গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে বেরিয়ে যাও তুমি। তো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। বলো বোঝা গেছে? আরে এটাই প্লবতা বল, আর কিছু ব্যাপার নেই, ঠিক আছে? ধরো চলো আমি আরেকটা জিনিস তোমাদের বোঝাই, এখানেই বোঝাই, দেখো ভালো করে বোঝো। ধরো এই একটা বস্তু আছে, হ্যাঁ স্যার আছে। মানলাম এর ওয়েট হচ্ছে এর ভর হচ্ছে 3 কেজি, আরে ওয়েট নয়, ভর বলেছে 3 কেজি। তো ধরো একে যদি আমি একটা তরলের মধ্যে ডোবাই, তাহলে একে কতটা ফোর্স দেবে? আরে কতটা ফোর্স দেবে? ধরো আচ্ছা তরলের মধ্যে ডোবালাম না, ধরো আমি একটা বাইরে রাখলাম, এই বস্তুটাকে বাইরে রেখেছি, হ্যাঁ বাইরে রেখেছি, তো আমি একটা টেবিলের ওপর রেখেছি, হ্যাঁ। তো আমি বলছি যে এই বস্তুটার ভর হচ্ছে 3 কেজি, তো এই বস্তুটা এর উপরে কতটা ভর দেবে? আরে কতটা ফোর্স দেবে? স্যার এর যে ওয়েট, সেই ওয়েট অনুযায়ী ফোর্স দেবে। স্যার ওয়েট সমান কি আমরা জানি? এম ইন্টু জি। তো এম এর মান 3 আর জি এর মান মানলাম 10, তো আমি মানলাম যে 30 নিউটন। চলো 30 নিউটন ফোর্স দেবে। আর এই টেবিলটার উপরে এ কি করবে? 30 নিউটন ফোর্স দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার 30 নিউটন ফোর্স দেবে। আমি যখনই এই জলের মধ্যে একে ডোবাচ্ছি, ভারী জিনিস, কিন্তু জলের মধ্যে ডোবালে আমি দেখছি বস্তুটা হালকা লাগছে। আরে তুমি বাইরে একটা এই বস্তুটাকে ধরেছো, আরে ধরে দেখছো যে 30 নিউটন ওয়েট, স্যার প্রচুর ওয়েট। তুমি কি করলে? একে জলের মধ্যে ডোবালে, যখনই জলের মধ্যে ডোবালে দেখলে 30 নিউটন ওয়েট, এ তো হালকা লাগছে আমার কাছে। কেন হালকা লাগছে? কারণ এই ওপর দিকে আর একটা বল যাচ্ছে, যেটাকে আমরা প্লবতা বল বললাম। তখন কি এ 30 নিউটন বলে একে দিতে পারছে? তোমাকে 30 নিউটন বল দিতে পারছে না স্যার, 30 নিউটন বল দিতে পারছে না। এর সঙ্গে বাউন্সি ফোর্স মাইনাস হয়ে যাবে।
কি মাইনাস হয়ে যাবে? বাউন্সি ফোর্স, প্লবতা বলটা মাইনাস হয়ে যাবে। এটা হয়ে যাবে তখন নেট ফোর্স, এটা তখন হয়ে যাবে নেট ফোর্স। বলো বুঝতে পারলে কেন বস্তু হালকা লাগে জলে ডোবালে? কারণ উপর দিক থেকে প্লবতা বলও কাজ করে, সেই প্লবতা বলটা তো মাইনাস হবে। তার তখন তো 30 নিউটন তার ওয়েট নয়, তার তখন 30 নিউটন ওয়েট নয়, তখন প্লবতা বলটা মাইনাস হয়, সেই জন্য বস্তুকে হালকা লাগে। বলো এইটুকু বোঝা গেছে কি? যদি বুঝে যাও তাহলে প্লবতা বল বুঝে গেছো। চলো দেখো আরেকটা জিনিস দেখবে, মানে কোনো লোহা ফেললে, ছোট একটা লোহার টুকরো জলে ফেললাম ডুবে গেল, কিন্তু বড় বড় জাহাজ নদীর সমুদ্রের মধ্যে ভাসছে, ডুবছে না। কেন ডুবছে না? এই প্লবতা বলের জন্য। আর ওই আপেক্ষিক তোমাদের পড়ালাম, আপেক্ষিক ঘনত্ব, জলের ঘনত্ব থেকে কম, মানে ক্ষেত্রফল অনেক বেশি হয়। ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য কি হয়ে যায় বলো? ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য প্রেশার কম পড়ে। ঠিক আছে, আচ্ছা বাদ দাও, প্লবতা বল ব্যাপারটা বুঝতে পেরেছো? চলো যেটা বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। কোশ্চেন করাবো, টেনশন নেই, কোনো টেনশন নেবে না। এখান থেকে কী কোশ্চেন আসে তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো আমি। ঠিক আছে, দেখো বলছে যখন কোনো বস্তুকে তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করবে, তখন সেই তরল বা গ্যাসীয় পদার্থ বস্তুর ওপরের দিকে একটা লম্বভাবে বল প্রয়োগ করবে। এই যে ঊর্ধ্বমুখী বল, এটাই হচ্ছে প্লবতা বল। একদিন তোমরা মুখস্থ করেছো, আর মুখস্থ নেই, তোমাদের পরীক্ষায় তো সংজ্ঞা লিখতে দেবে না, এখান থেকে প্রশ্ন আসবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট আমরা পড়বো আর্কিমিডিস নীতি। আর্কিমিডিস নীতি কিছুই নয়, এর উপরেই আর্কিমিডিস নীতি হয়েছে। আর্কিমিডিস ওটাই বলেছে, যখন কোনো বস্তুকে কোনো তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করা হবে, তখন সেই বস্তুটা উপরের দিকে ঊর্ধ্বমুখী বল অনুভব করবে। এটা আর্কিমিডিস নীতি। এই বলের মান কি? সবসময় ঊর্ধ্বমুখী হবে। প্লবতা বলের মানের সমান হবে ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হবে। ধরো 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 এদিকে চলে এসো, দেখো ধরো এই একটা পাত্র আছে, তো এই পাত্রের মধ্যে ধরো জল আছে। ঠিক আছে, এবার যখন আমি বস্তুটাকে এর মধ্যে নিমজ্জিত করছি, এই বস্তুটা কী করছে? ধরো এটা পুরো ভর্তি ছিল, কি হবে? এই বস্তুটা ডোবার সঙ্গে সঙ্গে কিছুটা তরল তো বাইরে বেরিয়ে যাবে না, অপসারিত করবে, তরল বলো গ্যাস বলো। হ্যাঁ, কারণ ও তো সেই জায়গাটা অধিকার করছে, সেই জায়গাটা অধিকার করার সঙ্গে সঙ্গে কিছু কি হচ্ছে না, কিছু তরল বা গ্যাসীয় পদার্থ বাইরে বেরিয়ে যাচ্ছে, অপসারিত করছে। তো বলছে এই যে ঊর্ধ্বমুখী বল যেটা দিচ্ছে না, এই যে তরল বা গ্যাসীয় পদার্থ যে ঊর্ধ্বমুখী বল দিচ্ছে, এই ঊর্ধ্বমুখী বলটা কার সঙ্গে সমান হবে না, এই যে অপসারিত করলো যে পরিমাণ তরল বা গ্যাসীয় পদার্থ, তার সঙ্গে সমান হবে। বাস এটাই বলছে এখানে, আর কিছু ব্যাপার নেই। এই যে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বলের মান ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। এই নীতির কারণেই কোনো বস্তু তরলে ভাসবে নাকি ডুবে যাবে সেটা নির্ধারণ করে। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয়, তবে বস্তুটা ভাসবে। আর যদি ওজন বেশি হয়, তবে বস্তুটা ডুবে যাবে। মানে বলতে চাইছে, ধরো একটা বস্তু তুমি ডোবালে, তো অপসারিত তরল যেটা, ও যে তরলটাকে অপসারিত করলো, তার ওজনের চেয়ে ধরো বস্তুর ওজনটা কম। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয়, তাহলে কি হবে? ভাসবে, সিম্পল ভাসবে। আর যদি ওজন বেশি হয়, যদি বস্তুর ওজন বেশি হয়, তবে কি হয়ে যাবে? বস্তুটা ডুবে যাবে। অপসারিত তরল যেটা, যে পরিমাণ তরল অপসারিত করলো, তার থেকে ধরো বস্তুর ওজন বেশি, তাহলে কি হবে? বস্তুটা নিচে ডুবে যাবে। বাস এইটুকু মনে রাখো। বাস এখান থেকে যে কোশ্চেনগুলো আছে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, কিছু লাইন আছে যেগুলো মনে রাখবে, একদম এনসিআরটিতে লেখা আছে। প্রথমে এদিকে চলে এসো, যে আর্কিমিডিসের নীতির অনেক প্রয়োগ আছে। জাহাজ বা ডুবোজাহাজের নকশা তৈরিতে এই নীতি প্রয়োগ করা হয়। এই নীতির উপর ভিত্তি করে ল্যাক্টোমিটার, খুব ভালো করে মনে রাখবে, ল্যাক্টোমিটার এবং হাইড্রোমিটার তৈরি করা হয়। পড়েছি আগে। ল্যাক্টোমিটার কী জন্য পড়েছিলাম? দুধের নমুনার বিশুদ্ধতা যাচাই করার জন্য। আর হাইড্রোমিটার তরলের ঘনত্ব নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। ভেরি ইম্পর্ট্যান্ট, এই লাইনগুলো কিন্তু মনে রাখবে। হ্যাঁ, পুরো এনসিআরটিতে লেখা আছে। আর্কিমিডিস কে ছিলেন না, দেখো আর্কিমিডিসের একটা গল্প আছে। ওনাকে রাজা কি করেছিলেন, রাজার একটা মুকুট তৈরি হয়েছিল, তো বলেছিলেন যে এই মুকুটের বিশুদ্ধতা যাচাই করো, যে আসলে এটা পুরোটাই সোনা আছে না ভেতরে খাদ আছে, এটাকে প্রমাণ করো। তার জন্য উনি কি করেছিলেন না, আরেকটা মুকুট নিয়েছিলেন, একদম একদম খাঁটি সোনা দিয়ে বানানো, কোনো রকম কোনো মানে খাদ ছিল না, কিছু ছিল না, ওটা মানে এরকম একটা মুকুট নিয়েছিলেন, যেটা রাজা পরীক্ষা করতে দিয়েছিলেন। এই একটা মুকুট। আর একটা মুকুট নিয়েছিলেন যেটা কি না পুরো বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি। ঠিক আছে, তো উনি যেখানে স্নান করতেন আর কি, বাথটবে, তো বাথটবে যখন স্নান করতে নেমেছিলেন, প্রথমে এটা পরে নেমেছে, ঠিক আছে, তারপরে এটা পরে নেমেছে। তো এবার দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি, যে আমি যখনই এটা পরে নামছি, তখনই কিছুটা তরল অপসারিত করছে, তো যে পরিমাণ তরল এইটাতে অপসারিত করেছে, সেই পরিমাণ তরল এতে কি করেছে? আরও বেশি পরিমাণ তরল অপসারিত করেছে। তার মানে কি, এটা তো খাঁটি সোনা দিয়ে তৈরি। আর এটা কি কম অপসারিত তরল করেছে, তার মানে কি এর ভেতরে নিশ্চয়ই কোনো খাদ আছে। তো রাজা বুঝতে পেরেছিল আর কি। তো সেই হিসাবে একটা গল্প, এটা আর কি প্রচলিত আছে। এটা আদৌ বাস্তব না কি তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট জেনে রাখো।
উনি একদিন জলপূর্ণ একটা বাথটবে নামার পর জল উপচে পড়া দেখে ওনার নামে নামাঙ্কিত নীতিটি প্রণয়ন করেন। তিনি রাজপথ ধরে ইউরেকা ইউরেকা বলে ছুটেছিলেন। ইউরেকা শব্দ মনে রাখবে, যেহেতু এনসিটিতে আছে, আসতেই পারে কোশ্চেন। আমি পেয়েছি, ইউরেকা মানে কি? আবিষ্কার করা, মানে আমি পেয়েছি, বাংলায় বলে আমি পেয়েছি। ইনি গ্রিক দেশের, তো সেখানে ইউরেকা শব্দের বাংলা মানে হচ্ছে আমি পেয়েছি। রাজার জন্য তৈরি করা স্বর্ণের মুকুটের বিশুদ্ধতা যাচাই করার জন্য এই নীতি সহায়ক ছিল। জ্যামিতি বা বলবিদ্যায় তার অবদানের জন্য তিনি বিখ্যাত। লিভার, কপিকল, অক্ষ, চাকা সম্পর্কে তার প্রভূত জ্ঞান গ্রিক সৈন্যবাহিনীকে রোমান সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সহায়ক করেছিলেন। ঠিক আছে, জাস্ট এই লাইনগুলো মনে রাখবে। এবারে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কীরকম এসছে জাস্ট একবার দেখে নাও। চলো আনসার বলো। বলছে নিচের কোনটি আর্কিমিডিসের নীতির প্রয়োগ নয়? 2026-এ আসা টেকনিশিয়ানের প্রশ্ন। কোনটা নয়? আমি ল্যাক্টোমিটার বললাম, হ্যাঁ স্যার। হাইড্রোমিটার বললাম, হ্যাঁ স্যার। সাবমেরিন ডিজাইন, জাহাজ ডিজাইন যেগুলো হয় সেগুলো, হ্যাঁ স্যার। আমি স্পিডোমিটারের কথা বলেছি, না। তার এটা হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির উপর কাজ করে? বলো, এই মাত্র বললাম। কোনটা হবে? স্যার হাইড্রোমিটার হয়ে যাবে। হাইড্রোমিটার, হাইড্রোমিটার। দেখো গ্রুপ ডি 2026-এ এসছে কোশ্চেন। যদি কোনো বস্তু ডুবে যায় তবে তরল দ্বারা বস্তুটির উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল কী হবে? বলো বলো। অবশ্যই বস্তুর চেয়ে কম হবে, বস্তুর চেয়ে কম হবে। যদি ডুবে যায়, যদি বস্তু ডুবে যায়, তাহলে তরলটির দ্বারা বস্তুটির ওপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল, আরে ঊর্ধ্বমুখী বল যদি কম হয় তাহলে তো বস্তুটা ডুববে। আর যদি ঊর্ধ্বমুখী বল বেশি হয়, যদি আমি বেশি ঊর্ধ্বমুখী বল দিই, তাহলে কেউ ডুবতে দেবো কি? আমি দেবো না। যদি ঊর্ধ্বমুখী বল, যে বলটা ঊর্ধ্বর দিকে দিচ্ছে, বস্তুটার চেয়ে যদি কম হয়, তাহলে বস্তুটার উপরে বেশি চাপ দিচ্ছে, বেশি ফোর্স দিচ্ছে, অটোমেটিক ডুবে যাবে। আর যদি ঊর্ধ্বমুখী বল বেশি হয়, তাহলে আমি ডুবতেই দেবো না, তাহলে তো ঘর থেকে বাড়ি করে দেবো আমি ওকে। বোঝা গেল? তাহলে তো ঘর থেকে বেরই করে দেবো। ধরো তোমার বাড়িতে যে ঢুকেছে সে তোমার থেকে বেশি পাওয়ারফুল, তাহলে কী হবে? সে তোমার ঘরের ভেতরে ঢুকে থাকবে, বেরোবে না। আর যদি তোমার পাওয়ার বেশি হয়, ধরো বডি ফডি বানিয়েছো, কী করবে? যদি ঊর্ধ্বমুখী বল, তোমার ঘর থেকে বার করার বল যদি বেশি হয়, তাহলে ওকে বেরোতে বাধ্য হবে, মানে সে কি ভাসবে, ভাসবে ওপরে, ডুববে না। বোঝা গেল? আর এখানে কি বলেছে? যে ঊর্ধ্বমুখী বল বস্তুর চেয়ে কম, তাই কি হচ্ছে? বস্তু ডুবে যাচ্ছে। বোঝা গেল? বলো এটা বলো। আর্কিমিডিসের নীতি অনুসারে ঊর্ধ্বমুখী বল যেটা প্লবতা বলের পরিমাণ কত? বলো কি হবে? এটি বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। দেখো 2025 আসা প্রশ্ন, করতে পারবে? আরে করতে পারবে পরীক্ষায়। চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। জলের দ্বারা ওপরের দিকে প্রয়োগ করা বলকে কি বলা হয়? প্লবতা বল বলা হয়। দেখো এলপি টেকনিশিয়ান আসা প্রশ্ন। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার এখানে গ্র্যাভিটেশন পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো করে কমপ্লিট করেছি। প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন, নিউমেরিক্যাল কোশ্চেন, একটা টপিক কমপ্লিট করেছি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা শুধুমাত্র না একটু ভালো করে পড়ো, একটু রিভিশন দাও। ঠিক আছে, বেশি এদিক ওদিকের ভিডিও দেখে বা বেশি বইপত্র পড়ে সময় নষ্ট করো না, তোমরা চেষ্টা করো রিভিশন দেওয়া। ঠিক আছে, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, স্যাটারডে আমাদের সন্ধ্যাবেলা যে ভিডিও আসে, স্যাটারডে সন্ধ্যাবেলা বা সানডে সন্ধ্যাবেলা ভিডিও আসবে না। এর পিছনে কারণ কি? কারণ অনেক স্টুডেন্ট ওয়েট করছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ফার্স্টেই বললাম যে 1 জুন 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত আপডেট করা আছে। আমি তোমাদের 1 জুলাই পর্যন্ত আপডেট করে দেবো। ঠিক আছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে প্রচুর ইম্পর্টেন্ট। 20 নাম্বার আছে, আগের বছর 20 নাম্বার পুরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে, তো এই বছরও আসতে পারে। তো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কাজ করব। ঠিক আছে, আর যারা পেড কোর্সে আছো, তা তোমরা যারা কি পাচ্ছ না, মক টেস্টের যে প্রবলেমটা হচ্ছে, সেই মক টেস্টে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে, সেই সমস্ত চ্যাপ্টারের উপর বেস করে আমি তোমাদের মক টেস্ট ঢেলে দেবো। ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে রাখি অনলি 99 রুপিস প্রাইস আছে। যদি কেউ চাও চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেবে, একদম মক টেস্ট মানে পরীক্ষার মতন পুরো ভিউ পাবে। লাস্টে তোমরা স্কোর কার্ড চেক করতে পারবে, তোমাদের অ্যানালাইসিস মানে নেগেটিভ মার্কিং দেখতে পারবে, প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস পাবে সম্পূর্ণ বাংলা ভাষায়। তো তোমরা এটা নিতে পারো, আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনে গিয়ে নিতে পারো। তো আমি তোমাদের স্যাটারডে সানডের মধ্যে পুরো তোমাদের মক টেস্টের ব্যাপারে সলিউশন করে দেবো। আর তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রবলেমটা হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স একদম রিসেন্ট আপডেট আমি তোমাদের লাস্ট করে দেবো। ঠিক আছে, তো এই জন্য আবার তোমাদের মানডে থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমাদের ব্যাচ চলছে, পেড ব্যাচ, যদি কেউ চাও নিতে পারো। মাত্র 399 টাকা প্রাইস আছে। এখানে চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল অ্যানালাইসিস, তার প্রিন্টেবল পিডিএফ, এভরিথিং সব কিছু দেওয়া হয়। এবং আমাদের টোটাল কমপ্লিট ব্যাচ আছে মাত্র 699 টাকা। সিলেকশন ব্যাচ তোমরা নিতে পারো। আর এটাই বললাম, এখন নিও না, এটা আমি আপডেট করে দিচ্ছি 2-1 দিনের মধ্যে, শনি রবিবারের মধ্যে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, তখন তোমরা কালেক্ট করে নেবে। ঠিক আছে, আর এর সঙ্গে যদি স্ট্যাটিক জিকেটাও অ্যাড করে নাও, এই দুটো মিলে 199 টাকায় পেয়ে যাবে। ওকে, আর আমাদের প্রিভিয়াস ইয়ারের বই পিডিএফ সব কিছু অ্যাভেলেবেল আছে, যদি কারোর প্রয়োজন হয় অতি অবশ্যই নিতে পারো। সায়েন্সের গ্রুপ ডির বই, সায়েন্সের 2026-এর বই, 2016 থেকে 22-এর বই, সমস্ত কিছু আমাদের সায়েন্স এবং ম্যাথ বোথ অ্যাভেলেবেল আছে।
নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দিলেই তোমাদেরকে যদি বই চাও বই, পিডিএফ চাও পিডিএফ, যদি কোর্সে অ্যাড করতে চাও কোর্সে অ্যাড করতে হবে, শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তাহলে হবে। এছাড়া আমাদের এক্সাম পেপারটি অ্যাপ্লিকেশন থেকে তোমরা ডাইরেক্ট পারচেস করতে পারো। আর যদি কোথাও কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই জানিও। বাস একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে একটা ছোটাসা প্যারাসা কমেন্ট করবে, বাস তোমাদের জন্যই। তোমরা কমেন্ট না করলেও আমি ক্লাস নেবো, সেটা কোনো ব্যাপার নয়। তোমরা লাইক না করলেও আমি ক্লাস নেবো। আমি জানি এমনি কত ভিউজ হয়, আর জানি তো বিশাল কিছু ভিউজ হয় না। বাস তোমাদের সাপোর্ট যেটুকু করবে সেটুকু। আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বাস। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, টেলিগ্রামে আমি সমস্ত আপডেট তোমাদেরকে ওখানে দিয়ে দিই, ঠিক আছে? তো নেক্সট ক্লাস আমাদের মানডে থেকে আবার ক্লাস স্টার্ট হবে, শুধুমাত্র স্যাটারডে সানডে তোমাদের কিছু কাজ রয়েছে সেটা আমি কমপ্লিট করবো, দেন মানডে থেকে আবার ক্লাস স্টার্ট করবো। ওকে, চলো আজকের মধ্যে এই পর্যন্তই। থ্যাংক ইউ।